গল্প আমার শহরে তোমার আমন্ত্রণ ২ প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পর্ব। লেখনীতে রাইহা জুবায়ের রিপ্তি। অন্ধকার রুমে হাত পা বেঁধে রাখা হয়েছে ২২ বছরের এক যুবককে। শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন ফুটে আছে, যার দরুন ব্যথায় শরীর নাড়াতে পারছে না। দরজা ঠেলে ব্যথাতর্ক হাত নিয়ে প্রবেশ করে তুষার। পরনে তার ব্ল্যাক কালারের হুডি, মুখে রয়েছে পৃথিবীর সমস্ত রাগ, চোখ দিয়ে ভস্ম করে দিবে সামনে নেতিয়ে পড়ে থাকা আগন্তুককে। তুষার ইশারা কিছু বলল, সাথে সাথে এক লোক ছোট বলতিতে রাখা ঠান্ডা জল লোকটার গায়ের উপর ছুঁড়ে মারল। লোকটা ধরফরিয়ে উঠল, সাথে সাথে শরীরে ব্যথার টান অনুভব করল। মুখ দিয়ে আহ নামক শব্দ বের হল। তুষার এগিয়ে গিয়ে আগন্তুক লোকটার চুলগুলো টেনে ধরল। লোকটা ব্যথা সইতে না পেরে চোখ মেলে তাকাল। হাত পা বাঁধা, যার জন্য ইচ্ছে থাকলেও নিজেকে তুষারের থেকে ছাড়াতে পারল না। তোর কলিজাটা আজ আমি দেখতে চাই ফারহান। কি ভেবেছিস আমি তোকে ধরতে পারব না? তুষারের বা হাতের খেল তোকে খুঁজে বের করা মূর্খ ছেলে। ফারহান ব্যথাতর্ক শরীর নিয়েই বহুত কষ্টে মুখ থেকে আওয়াজ বের করে বলল, ভুল হয়ে গেছে আমার। ফারহানের চুল ছেলে দিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, ভুল? এটাকে ভুল বলে? তোকে আমি লাস্ট একবার চান্স দিয়েছিলাম, ভুলে গেছিস? মানুষ বারবার ভুল করে না, জেনে শুনে অন্যায় করে। আর তুই তো পাপ করেছিস। চিত্রাকে মারতে চেয়েছিস, আমার কলিজা আমার থেকে দূরে করতে চেয়েছিলি, আমি তোর কলিজা আজ তোর থেকে দূরে সরাব। কথাটা বলে পকেট থেকে ব্লেড বের ফারহানের হাতে একের পর এক আঘাত করতে থাকে। ফারহান গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। চেয়ার থেকে এখন রক্তগুলো ফ্লোরে টপ টপ করে পড়তে শুরু করেছে। তুষারকে থামতে না দেখে রাতুল এগিয়ে আসে। তুষারের হাত ধরে টেনে সরিয়ে বলে, রে যাবে তো ছেলেটা, ছেড়ে দে। আর তোর শরীর ও তো ভালো না। তুষার ফারহানের দিকে রাগী দৃষ্টি নিয়ে চিৎকার করে বলে, বন্ধুর জন্য প্রাণ উতলে উঠছে তোর। ও বিশ্বাসঘাতক, ভুলে যাস না। রাতুল একবার ফারহানের দিকে তাকিয়ে নম্রস্বরে বলে, আমি কিচ্ছু ভুলিনি তুষার, সব মনে আছে। তুষার মাথা ঘুরে একবার তাকালো ফারহানের দিকে। ব্লেটের পোষ দেওয়ার ফলে হাতের মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। রুমের মধ্যে থাকা লিমন নামের এক ছেলের গা গুলিয়ে উঠল। মুখ চেপে ওয়াও বলতেই তুষার সেদিকে রাগী দৃষ্টি নিয়ে তাকাল। ছেলেটা ভয়ে চুপসে গেল। এই কনকনে ঠান্ডার মধ্যে ও তুষারের শরীর বেয়ে ঘাম বের হচ্ছে। প্রচণ্ড আকারে খেপেছে এ ছেলে আজ। শান্তশিষ্ট থেকে সোজা সাইকোতে পরিণত হল। তুষার এগিয়ে এসে চেয়ারটায় সজোরে লাথি মারে। চেয়ার সমেত ঠাস করে ফ্লোরে পড়ে যায় ফারহান। তুষার রুমের মধ্যে থাকা লিমন রাতুলের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করবি। এক ফোঁটা জল খাবার কিছু যেন না পায়। আর ওই হালিম সরকারকে খবর পাঠাবি। তুষার একবার ওর দিকে তাকালে ওর কিন্তু বাঁচা বড় দায় হয়ে যাবে। রাতুল তপ্ত শ্বাস ফেলে তুষারের যাওয়ার পানে তাকিয়ে লিমনের দিকে তাকিয়ে ইশারা করে তুষার যা বলল তা করতে। লিমন এক ঢোক গিলল। হাতের অবস্থা দেখেই পেট মোচড় দিয়ে উঠছে, আর তারা কি না ওই হাতে মরিচের গুঁড়ো মেশাতে বলছে। কি মারাত্মকেরা! লিমনকে এখনো নড়তে না দেখে রাতুল ফের তাড়া দিয়ে বলে, কি বলা হয়েছে কানে যায়নি? তাড়াতাড়ি কর। লিমন ভয়ার্ত চেহারা নিয়ে বলে, ভাই কাজটা কি আমাকেই করতে হবে? আমার কেমন যেন লাগছে, দেখেন গা শিউরে উঠছে। হাতের দিকে তাকাতেই পেট মোচড় দিচ্ছে। অন্য কাউকে বলুন না। তুহিন ফারহানের সামনে দাঁড়িয়ে বলে, মরিচের গুঁড়োটা তো আনতে পারবে নাকি সেটাও অন্য কাউকে দিয়ে আনাতে হবে? লিমন তার হলদেটে দাঁতগুলো বের করে হেসে বলে, না ভাই, আমি আনতেছি। লিমন মরিচের গুঁড়োর প্যাকেট এনে রাতুলের হাতে দেয়।
রাতুল কেচি দিয়ে প্যাকেটটা কেটে উপর থেকে ফারহানের মাংস খসে পড়া হাতে ঢালতে থাকে। ফারহান গলা ফাটিয়ে চিৎকার করে, আকুতি মিনতি করে মরিচের গুঁড়ো না ঢালতে। বারবার বলে, বন্ধুত্বের দোহাই লাগে, এবারের মতো ছেড়ে দে রাতুল। ফারহানের সম্পূর্ণ কথাকে অগ্রাহ্য করে মরিচের গুঁড়ো ঢালতে থাকে রাতুল। বন্ধুত্বের থেকেও কর্তব্য দামি রাতুলের কাছে। গুঁড়োটা ঢালা শেষ হতেই রাতুল বসা থেকে উঠে দাঁড়ায়। লিমন এক ধ্যানে তাকিয়ে থাকে রাতুলের দিকে। তার বিশ্বাস হচ্ছে না বন্ধুর সাথে কেউ কি করে এমন অমানবিক নিষ্ঠুর অত্যাচার করতে পারে। লিমন আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে, ভাইও আপনার ফ্রেন্ড। স্যার এসব করতে বলল আর আপনি করলেন। রাতুল একবার ফারহানের দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে কাটকাট গলায় বলে, বিশ্বাসঘাতকরা কখনো বন্ধু হয় না। বন্ধুত্বের শব্দ ওদের জন্য না। মানে টানে কিছু না। নতুন এসেছো এ জগতে, এসব নিজ চোখে দেখার সহ্য ক্ষমতা তৈরি কর ছেলে। আর ভুলেও বিশ্বাসঘাতকতা করো না, তাহলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। রেগে আছেন মিস চিত্রা। ভীষণ সরি, বাসায় এসেই কল দিতে না পারায়। ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। প্রিয়তমা যে ভীষণ অভিমান করে কথা বলছে না এটা বুঝতে সময় লাগলো না। কথা বলবেন না মিস চিত্রা? খুব কি অভিমান হয়েছে আমার উপর? একটু কি দয়া বর্ষণ করা যায় না এই অধমের উপর? আপনার নীরবতা যে ভীষণ পীড়া দিচ্ছে। চিত্রা তুষারের এমন আকুতি ভরা কথা শুনে অভিমানগুলোকে সযত্নে তুলে এক সাইডে রাখল। সেই কখন থেকে ফোন হাতে নিয়ে অপেক্ষা করছিলে তুষারের ফোনের। পাক্কা 4 ঘন্টা 45 মিনিট 13 সেকেন্ড পর ফোন করল। প্রথম রিং হতেই ফোনটা রিসিভ করে, মন বলছিল এটা তুষারের ফোন। ইচ্ছে ছিল খুব বকে দিবে, কিন্তু তুষারের ভয়েস শুনতাই মাথায় পাকিয়ে রাখা সব শব্দ নিখোঁজ হয়ে যায়। আপনার কি উচিত ছিল না আমাকে পৌঁছে জানানোর? আমি যে অপেক্ষা নিয়ে বসে আছি আপনার কলের। অতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তুষার। একটুও মনে ছিল না চিত্রাকে ফোন করার। মাথায় ঘুরপাক খাচ্ছিলে ফারহানকে হাতে পাওয়ার। তাই তো 2 ঘন্টার মধ্যে লোক দিয়ে ফারহানকে তুলে এনেছে। রাগটা ফারহানের উপর ঝেড়ে বাসায় ফিরে ফ্রেশ হতেই মনে পড়ে প্রিয়তমা তার ফোন কলের অপেক্ষায় আছে। তাই তো তড়িঘড়ি করে ফোন করল। সেজন্য বিগ সরি, প্লিজ রাগ করবেন না। আসলে বাসায় এসে একটু ঘুম পেয়েছিল। ডাহা মিথ্যে কথা, ঘুমানোর ফলে আপনায় ফোন করতে পারিনি। চিত্রা বিষয়টা ভেবে দেখল। সত্যিই তো তার শরীর অসুস্থ, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন বেশি ফোনের থেকে। এখন শরীরের অবস্থা কেমন? তুষার কেটে যাওয়ার হাতের দিকে তাকাল। বা হাতের ব্যথাটা আগের তুলনায় বেড়েছে। চিত্রা চিন্তিত হবে বলে শুধায়, আগের থেকে কিছুটা বেটার ফিল করছি। ডিনার করেছেন রাতে? না আপনি? তাড়াতাড়ি ডিনার করুন, রাত প্রায় অনেক হলো তো। 10টা 15 বাজে মাত্র। এটা মাত্র না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ুন। চিত্রা কথা বাড়াল না, বুঝে নিল তুষার অসুস্থ, তাই আর কথা বলার চেষ্টা করল না। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রাফি। আর চোখে তৃষ্ণাকে দেখে চলছে। মেয়েটা মনোযোগ দিয়ে টিভি দেখছে। পাশে যে কেউ তাকে বারংবার দেখছে সেটা যেন তার মাথার আশেপাশেও ভিড়ছে না। রাফি টিভির দিকে দৃষ্টি নিয়ে দেখল মেয়েটা আমাদের রানী নামের একটা নাটক দেখছে, স্টার জলসা নামের চ্যানেলে। রাফি এসবের দিকে চোখ বুলিয়ে তৃষার হাত থেকে টান মেরে রিমোট নিয়ে নেয়। তৃষার ব্যাঘাত ঘটে। বিরক্তিকর দৃষ্টি নিয়ে রাফির দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। রাফি ভীষণ অবাক হল। সে ভেবেছিল রিমোট কেড়ে নেওয়ায় তৃষ্ণা রিয়াক্ট করবে। কিন্তু পুরোপুরি ধারণা বদলে দিয়ে নীরবে চলে গেল। অধরাকে আসতে দেখে রাফি প্রশ্ন করে বসল, তৃষার কি কিছু হয়েছে অধরা? অধরা পানির জগটা নিয়ে বলে,
মনে তো হলো কিছু হয়েছে। দুপুরে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরেছে। চোখ মুখ ফুলো ছিল। মামি কারণ জিজ্ঞেস করলে বলেনি। অধরার কথা শুনে বলে, কি ব্যাপার ইদানিং তুমি এত চুপচাপ কেন? কোনো সমস্যা হয়েছে তোমার? তৃষ্ণা ছাদের কার্নিশ ঘেঁষে সূর্যাস্ত দেখছিল। মন ভালো নেই। মন ভালোই বা থাকে কি করে? ভালোবাসার পুরুষকে অন্য নারীর পাশে দেখলে কারোরই মন মেজাজ ভালো থাকে না। তৃষ্ণাকে কথার প্রত্যুত্তরে চুপ থাকতে দেখে রাফি ফের জিজ্ঞেস করল, বললে না তো তোমার এত পরিবর্তন কিসের জন্য? তৃষ্ণা দৃষ্টি ডুবতে থাকা সূর্যের দিকে চেয়ে বলে, আমার কোনো পরিবর্তন ঘটেনি রাফি ভাই। অযথা আমাকে নিয়ে না ভাবলেই খুশি হব। রাফি ভ্রু কুঁচকাল। অবশ্যই ঘটেছে তোমার মধ্যে পরিবর্তন। কারণটা বলো কই? হুকুম করছেন? যদি মনে করো হুকুম তাহলে হুকুমই। বলবো না? বলতে হবেই। তৃষ্ণা ছাদ থেকে নেমে যেতে নিবে এমন সময় রাফি তৃষার হাত টেনে ধরে। তৃষ্ণা রাফির হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। চেষ্টা করে লাভ নেই। রাফি নিজ থেকে হাত না ছাড়াতে দিলে তুমি হাত ছাড়াতে পারবে না। বৃথা চেষ্টা করো না। হাতটা ছেড়ে দিন রাফি ভাই। তৃষ্ণা গমগম মুখের কথা রাফি শুনেও না শোনার ভান করে। আগে বলো সমস্যাটা কি তোমার? বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিচ্ছে নাকি লাইফ নিয়ে হতাশায় ভুগছ? আপনাকে নিয়ে দ্বিধায় ভুগছি। তৃষার বিড়বিড় করে বলা কথাটা রাফির কান অবধি ক্লিয়ার ভাবে পৌঁছাল না। স্পষ্ট করে বলো। হাত ছাড়ুন, সন্ধ্যা হয়ে এসেছে। রুমে সন্ধ্যা বাতি জ্বালাতে হবে। অধরা আছে জ্বালানোর জন্য। আর আপনি আমাকে জ্বালানোর জন্য। যেটা ভাবো। আমি তো কত কিছুই ভাবি। আর কি কি ভাবো? তৃষার টনক নড়ে উঠল। আবেগের বশে সব বলে দিতে বসেছে। মনের কুঠিরে রাখা লুকায়িত ভালোবাসা কখনো তৃষ্ণা সম্মুখে আসতে দিবে না। রাফির হাত আগলা হতেই তৃষ্ণা রাফির থেকে নিজের হাত ছাড়িয়ে ছাদ থেকে নেমে আসে। ছাদ থেকে নেমে সোজা ড্রয়িং রুমে আসতেই অচেনা এক ছেলেকে সোফায় বসে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। ছেলেটার এখনো তৃষ্ণাকে খেয়াল করেনি। ছেলেটা ফোনে মুখ ডুবিয়ে কিছু দেখতে ব্যস্ত। তৃষ্ণা ছেলেটার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে, এই কে আপনি? আকস্মিক কথার আওয়াজ কানে আসতে ধরফরিয়ে উঠে ছেলেটা। বুকে ফু দিয়ে দারুণ হাসি উপহার দিয়ে বলে, আমি লিমন, তুষার স্যার আসতে বলেছেন। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে তৃষ্ণা আর লিমনকে পর্যবেক্ষণ করে। লিমনের কাছে এগিয়ে গিয়ে বলে, কে আপনি? লিমন ইতস্ত হয়, কেবলই তো পরিচয় দিল আবার জিজ্ঞেস করছে। লিমন আমার নাম। রাফি লিমনের মাথা থেকে পা অবধি চোখ বুলায়। আপনিই সেই নতুন লোক? জি। ব্রো আসতে বলেছে? হ্যাঁ। রাফি তৃষার দিকে তাকিয়ে বলে, ব্রোকে গিয়ে বলো লিমন এসেছে। তৃষ্ণা চলে যায়। লিমন তৃষার যাওয়ার দিকে তাকিয়ে রয়। রাফি বিষয়টা খেয়াল করে গলা খাকরি দেয়। লিমন দৃষ্টি সংযত করে। লিমনের পাশে বসে বলে, যার তার পার্সোনাল জিনিসে নজর দিতে নি মিস্টার লিমন। লিমন বুঝল না রাফির কথার মানে। ঠিক বুঝলাম না। সময় হোক বুঝে যাবেন। লিমন ফাইলটা এনেছ? তুষার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাটা বলে। লিমন বসা থেকে উঠে দাঁড়িয়ে ফাইলটা হাতে নিয়ে বলে, জি স্যার, রাতুল ভাই এই ফাইলটা দিয়েছে। তুষার লিমনের হাত থেকে ফাইলটা নিয়ে চোখ বুলায়। পাকিজা রোডের ওখানে একটা এতিমখানা বানানোর প্ল্যান করছে তুষার। সব প্রায় কমপ্লিট, এখন শুধু কাজ ধরা বাকি বিল্ডিংয়ের। তুষার ফাইলটায় সাইন করে ফাইলটা আবার লিমনের কাছে ব্যাক করে। লিমন ফাইলটা হাতে নিয়ে বলে, এবার আমি আসি স্যার। তুষার থমথমে গলায় বলে, লাফাঙ্গারের অবস্থা কি? বেশি ভালো না।
শরীর থেকে জান বের হয়ে গেলে জাস্ট মাটির তলে পুঁতে রেখে দিবে। লিমন এক ঢোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বের হয়ে যায়। ভাবি যদি কখনো তোমার এই ভয়াবহ রূপের কথা জানতে পারে তখন কি হবে ব্রো? তুই না বললে জানবে কি করে? বাই এনি চান্স আমি না বললেও যদি কোনো ভাবে জেনে যায় তখন? বিয়ের পর জানলে আই ডোন্ট কেয়ার। বিয়ের আগ অবধি ওর কানে কোনো ভাবে এসব যাওয়া চলবে না। বিয়েটা কবে হবে তোমার? তোমার পর তো আমার পালা। তোমার বিয়ে যত দেরিতে হবে আমার বিয়ে তত পিছাবে। তাড়াতাড়ি বিয়ে করে রাস্তা ক্লিয়ার করো। তুষার বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, তোর বিয়ে করার জন্য তর না সইলে এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে আয়, কেউ আটকাবে না। সবার আগে তুমিই না আটকাও বিয়ে করতে গেলে আবার। বিড়বিড় করে কথাটা বলে রাফি। তানিয়া বেগম তুষারের সামনে দাঁড়িয়ে বলে, সেই কবে থেকে শুনতেছি আমার তুষারের বিয়ে, কিন্তু বাপ এখনো তো মেয়ের বাড়ি যেতে দিল না তর বাবা। বিয়ে কি হবে না নাকি আমার ছেলের? তুমি কবে দেখতে যেতে চাও মেয়ে? মেয়ে কিন্তু তোমার পরিচিত। মেয়ে আমার পরিচিত। কার মেয়ে? সাহেল আঙ্কেলের মেয়ে। চিনো তো? আরে হ্যাঁ, তোর বাবার বন্ধু। মেয়েটার সাথে এখনো অবধি দেখা হয়নি। আমি বাপ কালই দেখতে যেতে চাই পুত্র বধূকে। ওকে তুমি অধরা আর তৃষ্ণা গিয়ে দেখে আসো। ঠিক আছে, আমি কালই যাব। অধরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। বুকটায় কেউ ধারালো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সবার মতো নিজের অনুভূতি প্রকাশ করতে অধরা পারে না। বরাবরই সে নিশ্চুপ শান্ত প্রকৃতির। মতামত বলতে তার কিছু নেই, সে নির্বাক শ্রোতার ন্যায় শুধু দেখে যায়। মামারা তাকে আশ্রয় দিয়েছে, এটাই তো অনেক। সেখানে আগ বাড়িয়ে নিজের জন্য কিছু চাওয়া মানে লোভী প্রমাণ করা। তুষার নাম পুরুষটি অধরার জীবনে শখের পুরুষ হিসেবেই থেকে যাবে। শখের জিনিসগুলো সবসময় ধরাছোঁয়ার বাহিরে থাকে। তুষার ও তার ধরাছোঁয়ার বাহিরে। তৃষ্ণা রেডি হয়ে বসে আছে, মন তার কিছুটা ফুরফুরে লাগছে। ভাইয়ের বউ দেখতে যাবে বলে কথা। শত মন খারাপেও ভালো লাগছে। রেড কালারের একটা গ্রাউন পরেছে। হালকা পাতলা সেজেছে। অধরা চুপচাপ বসে আছে। পরনে তার ব্ল্যাক কালারের সেলোয়ার কামিজ, চোখে মোটা ফ্রেমের চশমা। মনে তার বিষণ্ণতা, শখের পুরুষের হবু বউ দেখতে যাচ্ছে। তার মতো হতভাগ্য কারো আছে নাকি? না পারছে কাউকে বলতে আর না পারছে এসব থেকে দূরে সরে থাকতে। তৃষ্ণা আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে বলে, অধরা আপু চলো যাওয়া যাক। অধরার ভাবনায় বিচ্ছেদ ঘটে। মাথা নাড়িয়ে তৃষার পেছনে পেছনে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে তানিয়া বেগম রেডি হয়ে বসে আছেন। অধরা তৃষ্ণা আসতেই মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে পড়ে। বাসায় ছেলেরা নেই, ড্রাইভারকে বলে গিয়েছিল তুষার চিত্রাদের বাসায় পৌঁছে দিতে। ড্রাইভার তুষারের কথা মতো তাদের চিত্রাদের বাসায় পৌঁছে দেয়। তানিয়া বেগম তৃষ্ণা আর অধরাকে নিয়ে বাসায় ঢুকে কলিং বেল বাজাতেই চয়নিকা বেগম দরজা খুলেন। সাহেল আহমেদ বলেছিলেন ও বাড়ি থেকে তুষারের মা বোনেরা আসবে চিত্রাকে দেখতে। সেজন্য চিনতে বেগ পেতে হল না। হাসি মুখে দরজা ছেড়ে দাঁড়াল। তানিয়া বেগম মেয়েদের নিয়ে ভিতরে ঢুকল। চয়নিকা বেগম কুশলাদি করল তাদের সাথে। ফ্রিজ থেকে মিষ্টি ফল এনে তাদের সামনে রাখল। তানিয়া বেগম চয়নিকা বেগমকে বললেন তার পুত্র বধূকে নিয়ে আসার জন্য। চয়নিকা বেগম সায় জানিয়ে মেয়ের রুমের দিকে গেল। চিত্রা শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। শাড়ি পরে থাকাটা অস্বস্তিকর। চয়নিকা বেগম শাড়ির আঁচল টেনে মেয়ের মাথায় দিল। চিত্রা বিরক্তিতে কিছু বলতে নিবে তার আগেই চয়নিকা বেগম বলে উঠে, নম্র ভদ্র হয়ে থাকবে। চিত্রা এক হাত দিয়ে মাথার আঁচল টেনে ধরে রাখে। চয়নিকা বেগম চিত্রাকে ধরে বাহিরে নিয়ে যায়। তৃষ্ণা মায়ের সাথে গল্প করতে করতে সবেই একটা মিষ্টি মুখে তুলতে নিচ্ছিল, সামনে তাকাতেই সেই মিষ্টি আর মুখে তোলা হলো না।
হা করে তাকিয়ে রইল সামনে। সামনে ঘোমটা টেনে শাড়ি পরে চিত্রা আসছে। সম্ভব কি করে? তার ভাইয়ের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। চিত্রা কি তাহলে সত্যি তার ভাইকে পটিয়েছে? তানিয়া বেগম তৃষ্ণাকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে বলে, গাধার মতো হা করে আছিস কেন? মুখ বন্ধ কর, মশা ঢুকবে তা না হলে। তৃষ্ণা মুখ বন্ধ করল। চিত্রাকে ধরে সোফায় বসায় চয়নিকা বেগম। চিত্রা মাথা নিচু করে রেখেছে, যার কারণে সে এখনো তৃষার মুখ দেখতে পারেনি। তানিয়া বেগম চিত্রার থুতনিতে ধরে চুমু খেয়ে বলে, মাশাআল্লাহ, আপনার মেয়েটা। তৃষ্ণা সামনে বসে থাকা ভদ্র মহিলার কথা শুনে মাথা তুলে তাকিয়ে হাসতেই মুখের হাসি সব গায়েব হয়ে যায়। তৃষ্ণা তাকিয়ে আছে তার দিকে। চিত্রা তৃষ্ণাকে আকস্মিক দেখে মুখ থেকে বের হয়ে আসে। তৃষ্ণা, তুই এখানে? তানিয়া আর চয়নিকা বেগম মেয়েদের মুখের দিকে তাকায়। তুমি তৃষ্ণাকে চিনো মা? তানিয়া বেগমের কথা শুনে চিত্রা বলে, জি আন্টি। তৃষ্ণা আর আমি একই ভার্সিটিতে পড়ি। কিন্তু তৃষ্ণা কি আপনাদের রিলেটিভ হয়? তৃষ্ণা এক ঢোক গিলে। তানিয়া বেগম হাসতে হাসতে বলে, রিলেটিভ কি গো মেয়ে, আমি তৃষার মা, তোমার ননদও। চিত্রার মাথা ভন ভন করে। তৃষার মা কি তাহলে তুষারের কাকি নাকি ফুপি নাকি খালা? আপনি আমার কি হন সম্পর্কে? শাশুড়ি। আপন? হ্যাঁ আপন, না তো কি নকল হব নাকি? কিন্তু আন্টি, আমার তো তৃষার ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়নি। এই তৃষ্ণা, বল না তোর ভাইয়ের না বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে তো তুষারের সাথে। তৃষার মাথাও ভন ভন করছে। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। তুষার তো আমারই ছেলে, তৃষার ভাই। কথাটা কর্ণকুহর হতেই যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য নামক কিছু শুনল। এদিকে অধরা এক ধ্যানে চিত্রার পানে চেয়ে আছে। মেয়েটার শ্যামবর্ণ গায়ের রং, ঠোঁট জোড়া গোলাপের পাপড়ির মতো, চোখ দুটো টানাটানা, মুখে জুড়ে একটা কিউট কিউট ভাব। হাসলে গালে টোল পড়ে। মেয়েটাকে এক বাক্য শ্যামকন্যা বলা চলে। চিত্রার থেকে অধরার গায়ের রং ধবধবে সাদা। চিত্রার থেকে হাইট বেশি। সাদামাটা, খুব বই পড়ুয়া, ঘরকুনো সাংসারিক। মেয়েটাকে দেখে তার মন থেকে একটাই কথা ভেসে আসছে, আমার শখের পুরুষকে যে নারী পাবে নিঃসন্দেহে সে নারী ভাগ্যবতী। মেয়ে, তুমি ভীষণ ভাগ্যবতী আমার শখের পুরুষকে পেয়ে। তোমার মতো সৌভাগ্য নিয়ে জন্ম আমার হয়নি, তাই তো তাকে জীবনে পেলাম না। আর তুমি না চাইতেন তাকে পেয়ে যাচ্ছ। মেয়ে, তোমাকে মাঝে মাঝে বড্ড হিংসে করব, কারণ তুমি আমার শখের পুরুষের বড্ড পছন্দের নারী। তুই সব জানতি আগে থেকেই তৃষ্ণা, তাই না যে তোর ভাইয়ের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে? এর জন্যই বলি, তুই কেন তোর ভাইয়ের পিক নম্বর আমায় কখনো দিসনি, আর পরিচয় করিয়ে দেওয়ার কথা বললে সবসময় বিভিন্ন বাহানা দেখাতি। এবার বুঝলাম আসল বিষয়টা। কিন্তু তোর থেকে মোটেও এমন মিথ্যা ব্যবহার আশা করিনি আমি। চিত্রার বলা কথার প্রত্যুত্তরে তৃষ্ণা কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। সে তো নিজেই এসব জানত না। এখন চিত্রাকে বললেও বিশ্বাস করবে না। তার ভাইও তাকে এভাবে ঘোল খাওয়ালো। চিত্রা, আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুই তো আমার ভাইয়ের হবু বউ, এটা আগে থেকেই জানতাম। ভাইয়া বলতে নিষেধ করেছিল তাই বলা হয়নি। তৃষ্ণা কথাটা সম্পূর্ণ বানোয়াট। ইচ্ছে করেই মিথ্যা বলল। তার ভাইয়ের না বলার জন্য এমন বাজে ভাবে ফেসে গেল। এবার তার ভাইকেও ফাঁসিয়ে দিল তৃষ্ণা। চিত্রা মুখটা গম্ভীর করে বলে, একটু আকার ইঙ্গিত দিয়ে বলতি। আরে বোকা মেয়ে, আকার ইঙ্গিত তো দিয়েই ছিলাম। বলেছিলাম না আমার ভাই তার হবু বউকে ভীষণ ভালোবাসে। আর তুই বিয়ে ভাঙার জন্য টিপস চেয়েছিলি, আমি কি দিয়েছি বল? না। এজন্যই তো দেইনি। তুই তো তোর পরিচয়ও লুকিয়েছিস। ওই যে বললাম ভাইয়ার নিষেধাজ্ঞা ছিল। তোর ভাই আমাকে আগে থেকে চিনত। আরে হ্যাঁ, ফার্স্ট দেখাতেই প্রেমে পড়ে গেছে ভাই।
চিত্রার গাল লাল হয়ে গেল। অধরা মাথা নিচু করে চুপচাপ দুই বান্ধবীর কথা শুনছে। ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছে চয়নিকা বেগম আর তানিয়া বেগম। সবার সামনে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছিল দেখে তৃষ্ণা চিত্রাকে নিয়ে রুমে আসে। তুমি ভীষণ মিষ্টি দেখতে চিত্রা। চিত্রা অধরার পানে তাকাল। তৃষার থেকে জানা হয়েছে এটা ওর কাজিন। অধরার পাশে বসে লাজুক হেসে বলে, আপু তোমার ভাইয়ের পাশে মানাবে আমায় খুব, তাই না? সে সুদর্শন আর আমি মিষ্টি। কথাটা অধরার বুকে তীরের বেগে এসে বিঁধল। ব্যথাযুক্ত হৃদয় নিয়ে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, একদম পারফেক্ট হয়ে মানাবে। আসো তোমাকে একটু জড়িয়ে ধরি। চিত্রা অধরাকে জড়িয়ে ধরল। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতি সন্তর্পণে সবার অগোচরে অশ্রুটুকু মুছে নিল। তুমি খুব সুখী হবে দেখো। চিত্রা অধরাকে ছেড়ে দেয়। দোয়া করো আপু। সর্বদা করে যাব। দাদাজান আপনারা ফিরবেন কবে? এই তো দাদু ভাই, সপ্তাহ খানের মধ্যে ফিরব তোমার দাদিজানকে নিয়ে। তরিকুল খানের কথায় ভাবান্তর হল তুষার। হজ্জ করতে গিয়েছে তরিকুল খান ও তার স্ত্রী তাসলিমা খান। সঠিক ডেট বলতে পারবেন না দাদাজান। আজ তো 22 তারিখ, 27 তারিখে হয়তো টিকিট। কোনো সমস্যা হয়েছে? না দাদাজান, আপনাকে আর দাদিজানকে 27 তারিখ একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ তুষার? বলে দিলে সারপ্রাইজ, আর সারপ্রাইজ থাকে কি করে? সেটাও ঠিক। এবার ফিরে কিন্তু ঘরে একটা নাত পৌঁছাই। তার জন্য দেশে ফিরতে হবে। ফিরছি তাহলে 27 তারিখ। জি সাবধানে ফিরবেন। তুষার তার দাদার সাথে কথা বলে সামনে তাকাতেই দেখে তৃষ্ণা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুষার সেদিকে এক পলক তাকিয়ে বলে, ফিরলি কখন? এখনই। কিছু বলবি? রুমে ঢোকার পারমিশন দাও আগে। আয়। তুমি চিত্রাকে বিয়ে করছো, আগে বলনি কেন ভাইয়া? ভেবে দেখ তো, কখনো জিজ্ঞেস করেছিস কি না মেয়েটাকে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? তৃষ্ণা ভেবে দেখল। আসলেই সে কখনো জিজ্ঞেস করেনি। না। কিন্তু আমি যখন বললাম চিত্রার বিয়ে ঠিক হয়েছে তখন তো বলে দিতে পারতে। কি বলে দিতাম? বিয়ে ভাঙার টিপস? না সেটা না, এই যে ছেলেটা তুমি। মনে রেখেছি বিষয়টা, পৃথিবীতে একমাত্র তুই সেই বোন যে তার ভাইয়ের বিয়ে ভাঙার জন্য তার হবু বউকে টিপস দিতে চেয়েছিল। আচ্ছা বাদ দাও। তোমার এই বিষয় লুকানোর জন্য কতটা বিব্রতিকর পরিস্থিতি হয়েছিল। চিত্রা আর আমি দুজন দুজনকে দেখে জাস্ট হতবিহ্বল। কোনোরকমে মিথ্যা বলে বুঝো দিয়ে এসেছি। গুড। তৃষ্ণা হতাশ হল। গুড কেন বলল তার ভাই? জিজ্ঞেস তো করবে, বাহবা দিবে, তা না করে গুড বলছে। দিস ইজ টু মাচ ব্যাপার হল। তোমার গুড তোমার কাছেই রাখো ভাই, লাগবে না আমার। কথাটা বলে তৃষ্ণা চলে যায়। রাফি তুষারের রুমে আসছিল তৃষ্ণাকে বের হয়ে যেতে দেখে বলে, কি হয়েছে? তৃষ্ণা দাঁড়াল। কোমরে হাত গুজে বলে, আমাকে দেখলেই কি হয়েছে এটাই কেন বের হয় আপনার মুখ দিয়ে? আর কোনো শব্দ নাই আপনার ডিকশনারিতে? রাফি ভ্রু কুঁচকাল তৃষার কথায়। আমার ডিকশনারিতে অনেক শব্দ আছে, কিন্তু সেগুলোর ভার তুমি সইতে পারবে না মেয়ে। মশকরা করছেন আমার সাথে? মোটেও না। তাহলে এটা বলছেন কেনে? সত্যিই তো বললাম। আমার ডিকশনারিতে থাকা শব্দগুলো একবার মুখ থেকে বের হলে মেয়ে তোমার সুস্থভাবে টিকে থাকা দায় হয়ে পড়বে। সো সেগুলো ডিকশনারিতেই চাপাবদ্ধ থাকুক। আজাইরা প্যাচাল সরেন সামনে থেকে। তৃষ্ণা রেগেমেগে বসার ঘরে যায়। তানিয়া বেগম সোফায় রিল্যাক্স মুডে বসে। তৃষ্ণা গিয়ে তানিয়া বেগমের পাশে বসতেই তানিয়া বেগম ফুরফুরে মেজাজে বলে উঠে, তোর দাদা দাদি, আসলেই আমি তুষারের বিয়ে ঠিক করব। পুত্রবধূ ঘরে নিয়ে আসব।
বছর ঘুরতে না ঘুরতেই নাতিনাতনির মুখ দেখব। এর আগে একটা কাজ করব। তৃষ্ণা রাগান্বিত চেহারা নিয়েই বলে। কি কাজ করবা? আরে তোর ও তো বিয়ে দেওয়া লাগবে। তুষারটা শেষ হলে তারপর তোর বিয়ে, আর তা না হলে রাফির বিয়ে। আমি বিয়ে টিয়ে করব না মা। রাফি ভাইকে বিয়ে দাও। ওমা কেন? ব্রেকআপ হয়ে গেছে নাকি তোর? তানিয়া বেগমের অবাক হয়ে বলা কথাটায় তৃষার মুখ হতবিহ্বল হয়। ধুর, কিসের ব্রেকআপ মা, হয়ে কি বলো এসব? আরে মা, তো কি হয়েছি, আমার মতো মা পাবি নাকি বলতো? দেখ, যদি ওই ছেলেটার সাথে তোর ব্রেকআপ হয় তাহলে বল মা, আমি ছেলেটার সাথে কথা বলবো। কোন ছেলের কথা বলছো তুমি? এখন ছেলেটাকে চিনতেও পারছিস না তুই? স্বীকার কর মা, আমি সবসময় তোকে সাপোর্ট করব। তুমি আমার মাথাটা আউলিয়ে দিও না মা। একেই যা হযবরল কাণ্ড ঘটছে, তার উপর তুমি কি সব বলে যাচ্ছ, মাথায় কিছু ঢুকছে না। তৃষ্ণা বিরক্ত হয়ে চলে গেল। তানিয়া বেগম ভাবনায় পড়ে গেল, মেয়ে তার অতিশোকে এমন হয়ে গেল নাকি? রাফি তানিয়া বেগমকে একা একা বিড়বিড় করতে দেখে এগিয়ে বলে। কি ব্যাপার চাচি, একা একা কি বিড়বিড় করছো? আমার তৃষ্ণাটা বুঝি পাগল হয়ে যাবে রে? তোমার মেয়ে তো পাগল করে অন্যকে, সেখানে তোমার মেয়ে নিজে পাগল হবে কেন? আর বলিস না, মেয়ে আমার প্রেম করে, আমি মা হয়ে বললাম তাকে সবসময় সাপোর্ট করব, তার বিনিময়ে সত্যিটা বলবি, ও বললই না। কথাটা কর্ণকুহর হতেই রাফির মুখের ভঙ্গিমা পাল্টে যায়। হাস্যোজ্জ্বল মুখ চুপসে গম্ভীর হয়। তৃষার বয়ফ্রেন্ড আছে? আরে হ্যাঁ। দেখতে শুনতেও নাকি সুন্দর। তুমি কি ওর বিয়ে দিতে চাইছো? তৃষ্ণা হ্যাঁ বললে দিয়েই তো দিব। তোমার মেয়ে কি বলল? সে বিয়ে করবে না। হয়তো মনমালিন্য চলছে দুটোর মাঝে। রাফি ওহ বলল, আর মনে মনে ভাবতে লাগল, এর জন্যই কয়েকদিন যাবৎ তৃষার মধ্যে এত পরিবর্তন এসেছে। বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে। বাহ, ভালোই তো। তলেতলে রিলেশন করল আর সে জানতেও পারল না। দেখে নিবে তৃষার সকল বয়ফ্রেন্ডকে রাফি। রিলেশন করা জন্মের মতো শিখিয়ে দিবে কিভাবে করতে হয়। এই আপনি আমাকে আগে থেকেই চিনতেন তৃষার ভাই, আপনি আমাকে বলেননি কেন? আমি একদিক দিয়ে আপনাকে বিয়ে না করার কত প্ল্যান করছি, আর অন্য দিকে বলেছি তৃষার ভাইকে ভালোবাসি। জেনে শুনে শুধু মজা নিয়েছেন। চিত্রার বলা কথার প্রত্যুত্তরে তুষার কিছুক্ষণ চুপ রইল। ইচ্ছে করেই বলিনি। কিন্তু কেন? এমনি। কাজটা মোটেও ঠিক হয়নি। জানি তো। রেগে আছি আপনার উপর ভীষণ। রাগ ভাঙানোর চেষ্টা করুন পুরুষ। বেকনিতে একবার আসুন। এত রাতে বেকনিতে গিয়ে কি করব? আহা, শুনি না। চিত্রা ফোন কানে নিয়েই বেকনিতে যায়। প্রথমে আকাশ পানে তাকিয়ে নিচে তাকাতেই চোখ জোড়া আটকে যায় ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটাকে দেখে। প্রেয়সীর কি রাগ ভাঙল এই অধমকে দেখে। রাস্তার ধারে ব্ল্যাক কালারের হুডি পরে কানে ফোন নিয়ে ব্ল্যাক কালারের গাড়ির সাথে হেলান দিয়ে প্রেয়সীর বেলকনির দিকে তাকিয়ে আছে এক প্রেমিক পুরুষ। ল্যাম্পপোস্টের আলোয় প্রেমিক পুরুষ তার প্রেয়সীকে তার দিকে পলকহীন চোখে চেয়ে থাকতে দেখে মুখের হাসি চওড়া হয়। জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে শুধায়। কি হলো বললেন না তো, রাগ কি ভেঙেছে? যদি বলি আপনার প্রেয়সীর রাগ এখনো ভাঙেনি তাহলে কি করবেন প্রেমিক পুরুষ? রাগ ভাঙানোর ব্রত করব। তা এত রাতে রাস্তার পাশে এভাবে দাঁড়ানো কেন? বাসায় আসুন। বাসায় আসার অধিকারটা তো এখনো দেননি। যখন হবে তখন আসতে বলবেন। বাসায় আসার জন্য অধিকার লাগে নাকি? অবশ্যই লাগে। শীত লাগছে না? না। বাসায় চলে যান, রাত অনেকটা হলো তো। তৃষ্ণা তো মিটল না, এখনই চলে যাব। কিসের? আপনাকে দেখে তৃষ্ণা মিটেনি আমার। তো প্রেমিক পুরুষ কি করলে তৃষ্ণা মিটবে?
আপনার বেলকনি থেকে কিছু ভালোবাসা ছুঁড়ে দিন। আমি সেটা বুক পকেটে ভরে নিয়ে যাব। মুহূর্তে ফোনের ওপাশ থেকে হাসির আওয়াজ ভেসে আসল। চিত্রা হাসছে। হাসবেন না মিস চিত্রা। চিত্রা হাসি থামিয়ে দিল। কণ্ঠে বিষণ্ণতা এনে বলল, আমার হাসির আওয়াজ কি বাজে? নাকি হাসলে বাজে দেখায় কোনটা? আপনার হাসির শব্দ আমার বুকের বা পাশটায় এসে বাড়ি খায়। খুব যন্ত্রণা দেয় তখন। আচ্ছা বুঝে গেছি, এখন বাসায় চলে যান কুয়াশার মধ্যে দাঁড়িয়ে না থেকে। সত্যি চলে যাব। হুমম। তুষার মিনিট কয়েক ফোন ওভাবেই ধরে রেখে কেটে দেয়। চিত্রা তখনও ঠাই বেকনিতে দাঁড়িয়ে রয়। তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে পেছনে ফিরে গাড়িতে উঠতে নিবে এমন সময় চিত্রা পেছনে থেকে তুষারকে ডাক দেয়। বুক পকেট খালি করে বাসায় ফিরবেন। কথাটা বলেই চিত্রা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। তুষার মৃদু হেসে ছুঁড়ে দেওয়া অদৃশ্য ফ্লাইং কিসটা হাত বাড়িয়ে মুঠোয় বন্দি করে। মুঠো করা হাতটায় নিজের ওষ্ঠ ছুঁয়ে দিয়ে সেটা হুডির পকেটে ভরে। সাবধানে যাবেন। এই মেয়ে তোমার বয়ফ্রেন্ডটাকে। তৃষ্ণা পড়া টেবিলে বসে মাথায় এক হাত ঠেকিয়ে বই পড়ছিল। রাফির কথা শুনে বইয়ের থেকে মুখ সরিয়ে রাফির দিকে তাকিয়ে বলে, কাকে কি বলছেন? বাংলা কথা বুঝো না? বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। তো ছেলে বন্ধু বললেই পারতেন। বয়ফ্রেন্ড বলার দরকার কি? বাই দা ওয়ে আমার ছেলে বন্ধু নেই। চুপ। চাচি যে বলল তুমি প্রেম করে বেড়াচ্ছ। তো আপনার চাচিকে গিয়ে জিজ্ঞেস করুন ছেলেটাকে। তুমিই বলো ছেলেটাকে। আমি তো জানি না। মিথ্যা বলছো কেন? তৃষার মুখ জুড়ে এবার রাগ উড়ে আসলো। কিসের প্যাচাল পারছে তখন থেকে? কথা বলার কোনো ওয়ে পাচ্ছে না দেখে কি এসব হজবরল বলে আমার মাথা হজবরল করতে চাচ্ছে? আপনার কাজ নেই ভাই। হুমম আছে। তোমার বয়ফ্রেন্ডকে খুঁজার কাজ এখন। তৃষ্ণা বিরক্ত হয়ে শব্দ করে বইটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমার শাশুড়ির পেটে আছে সে। যান গিয়ে খুঁজে নিয়ে আসেন। হ্যাঁ তা না হয় খুঁজব। কথাটা বলার পরই রাফির টনক নড়ে। মজা করছো আমার সাথে? ওমা মজা কেন করব? রিলেশন করো না কারো সাথে? না। তৃষার সোজাসাপটা জবাব শুনে রাফি ভ্রু কুঁচকাল। কেন? কেন আবার কি? রিলেশন কেন করো না? কারণ আমি যারে পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে তাই। সত্যি? হ। কষ্ট হয় তখন। তৃষ্ণা তপ্ত শ্বাস ফেলে। যারে ভালোবাসে তার কথাই তারে বলছে। কলিজা ফেটে যায় তখন। রাফি বিড়বিড় করে বলে, যাক ফেটে আমি জোড়া লাগিয়ে নিব, সমস্যা নাই। কিছু বললেন না? পড়াশোনায় মনোযোগ দাও, ওসব হারাম ভালোবাসার জন্য কষ্ট পেও না। তোমার জন্য হালাল অপেক্ষা করছে। তৃষ্ণা সরু চোখে তাকায় রাফির দিকে। রাফি হাসি উপহার দিয়ে চলে যায়। ক্লাসরুমে মনমরা হয়ে বসে আছে তৃষ্ণা। পাশেই চিত্রা তৃষ্ণাকে পর্যবেক্ষণ করে চলছে। কিরে এমন মন মরা হয়ে বসে আছিস কেন, কি হইছে? আমার জামাই মরছে তাই এমন মনমরা হয়ে বসে আছি। আর কোনো প্রশ্ন? আবার ছ্যাঁকা খাইছিস? না। তাইলে? বলিস নাই তোর কাজিনকে? আচ্ছা তোর কোন কাজিন রে তুই ভালোবাসিস? ছেলেটা আমার দেবর নাকি ভাসুর? দেবর হয় সম্পর্কে তোর। আমার চাচার ছেলে। তোর চাচিকে আনলি না কেন সেদিন? তাহলে মহিলাটাকে পটিয়ে তোর আর ওই ছেলের বিয়ে দিয়ে দিতাম। চাচি বেঁচে নেই। মারা গেছে বছর 5 হলো। ক্যান্সার হয়েছিল। ওহ সরি। তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয় বইন। গাধীর ঘরে গাধী আমায় না বলে তোর ভাইকে বল। আচ্ছা আজ বলবো মাকে। আর কাল তো দাদান আসবে। কোথা থেকে? হজ্জ থেকে। তারা আসলেই মেবি বিয়ের ডেট ফিক্সড হবে তোদের।
আচ্ছা চল এবার বাসায় যাওয়া যাক, ক্লাস করতে ইচ্ছে করছে না। চিত্রার কথায় তৃষ্ণা সায় দেয়। দুই বান্ধবী ক্লাস পালিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে, টুকটাক কথাও বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে তৃষ্ণা সামনে তাকাতেই দেখে রিয়া আর অচেনা এক ছেলে হাত ধরে হাঁটছে। ছেলেটা কিছু একটা বলছে আর রিয়া হেসে চলছে তো কখনো ছেলেটার কাঁধে মাথা রাখছে। ফটাফট ব্যাগ থেকে ফোনটা বের করে তৃষ্ণা কয়েকটা ছবি তুলে রিয়ার। রাফিকে সাবধান করা লাগবে, ভালোবাসার মানুষ টিকে না পাক জীবনে, তাই বলে জেনে শুনে ক্ষতি তো হতে দিতে পারে না। চিত্রা নিজের বাসার মোড়ের দিকে আসতেই তৃষার থেকে বিদায় নিয়ে চলে যায়। তৃষ্ণা ফোনটার দিকে তাকায় বারবার। তার রাফি ভাই রিয়ার সত্যিটা জানলে কিভাবে রিয়াক্ট করবে। কষ্ট পাবে নিশ্চয়ই, খুব যেভাবে সে পায়। ভাই ওর তো শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে, কি করব এবার। লিমনের কথা শুনে তুষার বলে উঠে, বাংলোর পেছনে কবর দিয়ে দাও। রাতুল কোথায়? ভাই তো নেই, আপনার বাসার উদ্দেশ্যে চলে গেছে। ওহ আচ্ছা, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা যেন ফুলফিল হয়। জি, কাকে চাই? দরজায় কলিং বেল চেপে দাঁড়িয়ে ছিল রাতুল। হঠাৎ দরজা খুলেই এমন প্রশ্ন শুনে ভেতর পানে তাকায়। মুহূর্তে দেখতে পায় অতি সাদামাটা শুভ্র এক রমণীকে। রমণীটাকে সে চিনে, একটু ভালো করেই চিনে। নিজের দৃষ্টি সংযত করে রাতুল জবাব দেয়, আমি রাতুল, তুষারের বন্ধু। অধরা দরজা ছেড়ে তড়িঘড়ি করে সরে দাঁড়ায় রাতুলকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। রাতুল এক পলক আবার অধরার দিকে চেয়ে ভেতরে ঢুকে সোফায় বসে তুষারকে মেসেজ দেয়। অধরা ওড়নার কোনা হাতে প্যাঁচাতে প্যাঁচাতে বলে, চা আনবো নাকি কফি? রাতুল নড়েচড়ে বসে হালকা কেশে বলে, কফি উইদাউট সুগার। অধরা রান্না ঘরে চলে যায়, সুগার ছাড়া কফি বানাতে শুরু করে। তুষার রাতুলের মেসেজ পেয়েই নিচে নেমে আসে। রাতুলের পাশে বসে বলে, কাজ কতদূর এতিমখানার? গাঁথনির কাজ ধরা হয়েছে। ইকবালের লোক বাধা দিয়েছিল, এখনো অবধি দেয়নি। বাধা দেওয়ার মতো দুঃসাহস আর দেখানোর মতো ভুল সে করবে না। মাস কয়েক পর নির্বাচন মাথায় আছে তো। বুঝে শুনে পা ফেলতে হবে। হুটহাট একে ওকে ধরে এনে ধুমধাম মেরে ফেলিস না। আমার পথে বাধা হয়ে দাঁড়ালে ছেড়ে দিব না। আমি নিজে থেকে যাই না ওদের কাছে, ওরা নিজেই মৃত্যুর কাছে আসে। আপনাদের কফি। অধরার কথার আওয়াজে চুপ হয়ে যায় তুষার, রাতুল। তুষার কফির মগটা হাতে নিয়ে বলে, রুমে যা এখন। অধরা বাধ্য মেয়ের মতো চলে যায়। রাতুল কফি চুমুক দেওয়ার সময় একবার অধরার যাওয়ার পানে তাকায়। কাল তুই একবার এতিমখানার ওখানে যাস তুষার। রহমান চাচা যেতে বলেছেন। হ্যাঁ যাব। আজ রাতের ফ্লাইটে দাদাজান আর দাদিজান আসছে। ওহ ভালো খবর। দুপুরে আজকাল শীতের মধ্যে ও তীব্র গরম পড়ে। হেঁটে আসা হলে শরীর ঘেমে যায়। গরম আসছে, তার সিম্পল গরম ভাব এখনই দিয়ে দিচ্ছে সূর্যি মামা। তৃষ্ণা ঘামতে ঘামতে বাড়ি ফিরে। মাথায় রয়েছে হাজার ও চিন্তা ভাবনা। বাসায় ঢুকে সোজা নিজের রুমে ঢুকে পড়ে। কাঁধের ব্যাগটা বিছানায় রেখে আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়। বেলকনিতে গিয়ে ভেজা জামা কাপড় ছড়িয়ে দিয়ে রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে মনে মনে ভাবে, ভালোই হয়েছে, আমাকে ভালোবাসলে কি এখন তুই রাফি ছ্যাঁকাটা খেতি বল? খেতি না তো। কথায় বলে না ভালো জিনিস মানুষের চোখে পড়ে না, সেই অবস্থা হলো তোর। হে আমাকে ভালোবাসলে কোনো ছেলের হাত ধরে ঢলাঢলি করা তো দূর চেয়েও তাকাতাম না। কতটা লয়াল আমি জানিস? বেডা তুই ব্যতীত আমি কোনো ছেলেকে কখনো ওই নজরে দেখিনি। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আমাকে কষ্ট দেওয়ার ফল এবার তুই পাবি। কথাটা বলে নিজেকে প্রিপেয়ার্ড করে।
যা সে দেখেনি সেটাও বানিয়ে বানিয়ে বলবে। মাথায় ওড়নাটা দিয়ে সোজা রাফির ঘরের দিকে ছুটে তৃষ্ণা। রাফি ভাই, আপনার তো সংসার ভাঙল বলে। রাফি বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করছিল। তৃষার এমন কথা শুনে ফোনের থেকে দৃষ্টি সরিয়ে দরজার পানে দেয়। রাফি শোয়া থেকে উঠে বসে বলে, মানে? তৃষ্ণা রুমে ঢুকতে ঢুকতে বলে, মানে আপনার জন্য চমক আছে। আপনি জানেন আজ আমি কি দেখেছি? রাফি ভ্রু কুঁচকে বলল, কি দেখছ? ওয়েট দেখাচ্ছি। কথাটা বলে তৃষ্ণা ফোনের গ্যালারি থেকে রিয়া আর রায়ানের পিকটা বের করে বলে, জানি কষ্ট পাবেন ভাই, রাগ হবে, কিন্তু সত্যি তো মানতেই হবে। আপনাকে ঠকানো হচ্ছে যা আপনি ডিজার্ভ করেন। রাফি তৃষার পানে তাকায়। তৃষ্ণা দাঁত দিয়ে জিহ্বা কেটে বলে, মিস্টেক, আপনি মোটেও এটা ডিজার্ভ করেন না। রাফি তৃষার হাত থেকে ফোনটা নেয়। তৃষ্ণা সেটা দেখে মনে মনে হেসে বাহিরে দুঃখী দুঃখী ভাব করে বলে, আমি মোটেও আপনাকে এটা দেখিয়ে হার্ট করতে চাইনি। কিন্তু কি করব, আপনার অগোচরে রিয়া আপু অন্য একটা ছেলের সাথে এমন মেলামেশা করছে ভাবা যায়। রাফি পিকটা জুম করে দেখে বলে, আরে এটা তো রায়ান। তৃষ্ণা রকেটের গতিতে জিজ্ঞেস করে, আপনি চিনেন এই ছেলেটাকে? হ্যাঁ। দেখছেন ওরা দুজনই কিভাবে আপনায় ঠকালো। এর জন্যই ফ্রেন্ডের সাথে রিলেশন করতে হয় না। আপনার সাথেও করছে, আবার ওই লোকের সাথেও করছে। রাফি তৃষার কথার একটারও মানে বুঝল না। কি করে বেড়াচ্ছে, কে কাকে ঠকাচ্ছে? তখন থেকে কি ভুলভাল বকে যাচ্ছ? আমি একটুও ভুলভাল বলছি না ভাই। সত্যিটা তুলে ধরতে চাচ্ছি। চোখ কান খোলা রাখুন। পরে কিন্তু পস্তাবেন। এই মেয়ে চড়িয়ে গাল লাল করব, কি সব বলছো? খুলে বলো, আর তা না হলে আমার রুম থেকে বিদায় হও। তৃষ্ণা রাফিকে ভেঙচি কেটে বলে, আমি কি আপনার রুমে থাকতে আসছি নাকি? আপনার গার্লফ্রেন্ড যে অন্য বেডার লগে ভেগে যাচ্ছে সেদিকে কি খেয়াল রাখেন? আমার গার্লফ্রেন্ডকে? আপনাকে আমি এখনকার পিক দেখালাম। রিয়ার? তাহলে কি দাঁড়ালো? রাফি বিষয়টা বুঝার চেষ্টা করল। বিষয়টা বুঝতেই তার মুখের ভাবভঙ্গি পরিবর্তন হল। মুখ থেকে সুস্পষ্ট হল, হোয়াট ইডিয়ট, রিয়া আমার গার্লফ্রেন্ড। আমি জানি তো আপনার গার্লফ্রেন্ড, কিন্তু মেয়েটা আপনি থাকাকালীন ওই ছেলের সাথে এমন ঢলাঢলি করে কেন? রাফি দাঁতে দাঁত চেপে বলে, কারণ ওর হবু হাজবেন্ডও তাই। কথাটা তৃষার কর্ণকুহর হতেই তৃষ্ণা বিস্ময়ের সাথে বলে, কি? আপনাকে ছেড়ে ওই ছেলেকে বিয়ে করছে? বিয়েটা তো রায়ানের সাথেই হবার কথা। কেন ভাই, আপনি কি ওই ছেলের থেকে কোনো অংশে কম নাকি? ওই ছেলের থেকে তো আপনি বহুত সুন্দর। তাতে রিয়ার কি? ও ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করছে। সেখানে আমি সুন্দর নাকি অসুন্দর ও সেটা দেখবে কেন? আপনি রিয়া আপুর বয়ফ্রেন্ড না। না, জাস্ট ফ্রেন্ড। তৃষ্ণা কথাটা শুনে রিয়াক্ট করা ভুলে গেছে। ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড। আর আজকাল জাস্ট ফ্রেন্ড নিয়ে ও তো কত কিছু বের হয়। রাফি তৃষ্ণাকে চুপ থাকতে বলে উঠে, আর কিছু বলার বাকি আছে আমার মাথা খারাপ করার জন্য? তৃষ্ণা রাফির হাত থেকে নিজের ফোনটা নিয়ে নেয়। আপনারা জাস্ট ফ্রেন্ড? হুম। কোনো কিছু নেই আপনাদের মধ্যে? থাকবে না কেন, আছে বন্ধুত্ব। ওহ ভালো। কথাটা বলে তৃষ্ণা চলে আসে রাফির রুম থেকে। রাফি তৃষার যাওয়ার পানে তাকিয়ে ফোন টিপতে শুরু করে। এয়ারপোর্টে বাহিরে মুখে মাস্ক পরে ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়ে আছে তুষার। অপেক্ষা করছে তার দাদা দাদির জন্য। তরিকুল খান তার প্রাণপ্রিয় স্ত্রী তাসলিমা খানের হাত শক্ত করে ধরে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে তুষার দৃশ্যটা দেখল। একদিন সে আর চিত্রা ও এভাবে হজ্জ করে ফিরবে। মুহূর্তটা কল্পনা করতেই মুখে হাসিরা এসে হানা দিল। ফোনটা পকেটে ঢুকিয়ে দাদা আর দাদির দিকে এগিয়ে গেল। তরিকুল খানকে জড়িয়ে ধরে সালাম দেয়।
তরিকুল খান সালামের জবাব দেয়। তুষার তরিকুল খানকে ছেড়ে দিয়ে তাসলিমা খানকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন দাদিজান? হজ্জ যাত্রা কেমন হলো? আলহামদুলিল্লাহ দাদু ভাই, সব ভালো ছিল। তো চলুন বাসায় যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে আপনাদের জন্য। মিস চিত্রা দাদাজান আর দাদিজান এসেছে, আপনাকে আজ তারা দেখতে যাবে। হয়তো ডেটও ফিক্সড করে ফেলবে। আপনার কি কোনো আপত্তি আছে? তুষারের বলা কথাটা ফোনের এপাশে থাকা রমণীর মনে অজানা এক অন্যরকম অনুভূতির বীজ বপন হল। ডেট ফিক্সড করা মানেই তো বিয়ে। অতঃপর তারা পাশাপাশি একসাথে মৃত্যুর আগ অবধি থাকবে। তুষার চিত্রার থেকে আসা স্বরূপ উত্তর না পেয়ে ফের শুধায়, আপনার কি আপত্তি থাকবে? তাহলে সবাইকে যেতে মানা করব। চিত্রা অনুভূতিগুলো সাইডে রেখে কম্পিত গলায় বলে, আমার আপত্তি নেই। তুষার স্বস্তির নিঃশ্বাস ফেলে, তৈরি হয়ে থাকবেন। আপনি আসবেন? চেষ্টা করব যাওয়ার। ইচ্ছে নেই বুঝি আসার? আছে ভীষণ, আপনাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখার ভীষণ। তো প্রেমিক পুরুষ কাজকর্ম সব আজকের জন্য এক সাইডে ফেলে চলে আসুন, অপেক্ষা করাবেন না। তুষাররা অপেক্ষা করাই না মিস, অপেক্ষা করে। কিন্তু বিষয়টা তো বরাবরের ন্যায় উল্টোই হয়। আমি অপেক্ষা করি আপনার জন্য। বিয়ের পর থেকে বরাবরের ন্যায় আমিই করব। কথা দিচ্ছেন? আজ তো আমি তাকেই তো দিয়ে দিয়েছি। সেখানে কথা দেওয়ার কথা বলছেন। শাড়ি পরতেই হবে। পরলে তো মন্দ হয় না। আচ্ছা বেশ, পরব। আপনার জন্য শুধু ভালো ভালো কমপ্লিমেন্ট করবেন। যথা আজ্ঞা বেগম সাহেবা। চিত্রা কই, তুই এদিকে আয় তাড়াতাড়ি। চয়নিকা বেগমের ডাক শুনে চিত্রা তুষারকে বলে বলে, আম্মু ডাকছে, পরে কথা হবে, সাথে দেখাও। তুষার ফোন কান থেকে নামালো। তরিকুল খান তুষারের রুমে ঢুকে, দাদাজান আপনারা আজ যেতে পারেন। তরিকুল খান তুষারের কাঁধে হাত দিয়ে বলে, ঠিক আছে, কথাবার্তা ফাইনাল করে আসব। হুমম। নির্বাচনের আগেই নাতবউ ঘরে আনতে চাই। এবার বর্ষর হাঙ্গামা হতে চলছে। ভয় পাচ্ছেন? ভয় পাওয়াই কথা কিছুটা। হালিম সরকার আর আকবর একজোট হয়েছে যে। রিল্যাক্স থাকুন। কি হয়েছে মা, ডাকছো কেন? ও বাড়ি থেকে ওরা আসবে আজ। কোনো রকম বাহানা না করে রেডি হবি সময় মতো। ঠিক আছে। চয়নিকা বেগম তপ্ত শ্বাস ফেললেন। মেয়ের তার বাধ্য হয়ে গেছে। যখন যা বলছে সব শোনার চেষ্টা করছে। বিষয়টা মন্দ লাগছে না। সাহেল আহমেদ বাহির থেকে খাবার অর্ডার দিয়েছে। স্ত্রীর পক্ষে একার এত জনের জন্য এত আইটেমের খাবার বানানো পসিবল না। চয়নিকা বেগম আর কাজের বুয়া মিলে বসার ঘরটা পরিষ্কার করে। চিত্রা রুমে এসে সবুজ কালারের একটা জামদানি শাড়ি বের করে। শাড়িটা কিনেছিল বস্ত্র শিল্প মেলা থেকে। কেনার পর আর পরা হয়নি, প্যাকেট সমেত আলমারিতে তুলে রেখেছিল। আজ পরবে পছন্দের শাড়িটা, পছন্দের মানুষের জন্য। শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা সেজে নেয়। চুলগুলো হাত খোপা করে তাদে বেলি ফুলের মালা গুজে দেয়। হাতে সবুজ আর কালো রঙের কাচের চুড়ি পরে। গলায় সবুজ কালারের একটা সীতাহার। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। শেষ তার তৈরি হওয়া। অধরা আপু, তুমি এখনো রেডি হওনি কেন? তৃষ্ণা অধরাকে ডাকতে এসে দেখে অধরা বিছানায় পূর্বের ন্যায় শুয়ে আছে। শরীরটা ভালো লাগছে না। তোরা চলে যা। তৃষ্ণা তড়িঘড়ি করে অধরার সামনে দাঁড়ায়, কপালে হাত বুলিয়ে বলে, জ্বর এসেছে নাকি? না আসেনি। মাথা ব্যথা করছে। যেতে পারবে না। না বোন, তোরা চলে যা। মা তো তোমায় নিয়ে যেতে বলছে। মামিকে বলিস আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া সেখানে বড়রা কথা বলবে, আমি গিয়ে কি করব? তবুও
তোরা যাবন। তৃষ্ণা আর কথা বাড়ালো না, অধরাকে দেখেই বোঝা যাচ্ছে ওর শরীর তেমন একটা ভালো না। নিচে নেমে তানিয়া বেগমকে জানালো বিষয়টা। তানিয়া বেগম আর জোর করেনি। তামিম খান, রাফি, চয়নিকা বেগম, তৃষ্ণা, তরিকুল খান, তাসলিমা খান, শামির খান বেরিয়ে যায় চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। সাহেল আর চয়নিকা বেগম তুষারের বাড়ির লোকদের আপ্যায়ন করাই ব্যস্ত। তৃষ্ণা সেই সুযোগে চিত্রার রুমে চলে যায়। চিত্রা খাটে বসে ফোন স্ক্রোল করছে। তৃষ্ণাকে রুমে ঢুকতে দেখে বলে, দেখতো আমায় কেমন লাগছে? বাহ মাশাআল্লাহ ভাবিজান, জোশ লাগছে। চিত্রা হেসে বলে, তোর ভাই হার্ট অ্যাটাক করবে না? তৃষ্ণা চিত্রার পাশে বসে বলে, ভাইয়া থাকলে তো হার্ট অ্যাটাক করবে। হাসি গায়েব হয়ে গেল চিত্রার। উনি আসেননি? না। কেন? আসার জন্য রেডি হয়েছিল কিন্তু পাকিজা এতিমখানার কাজ ধরেছে না। সেখানে কি একটা সমস্যা হয়েছে সেজন্য গেছে। চিত্রার মুহূর্তে রাগ উঠল। রাগটা কমানোর চেষ্টা করে বলে, তোর ভাই কি বিয়ের পর ও এমন করবে? গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কত বড় দায়িত্ব আমার ভাইয়ের কাঁধে, ভাইয়ের কত জায়গায় ছুটাছুটি করতে হয়। আমার ভাইটার উপর রাগ দেখাবি না, সাপোর্ট দিবি। ঘর থেকে বের হতে দিব না তোর ভাইকে। ঠ্যাং ভেঙে রেখে দিব। চপ বজ্জাত মেয়ে। যতই যাই বলিস না কেন, তোর ভাইকে ফোন দিয়ে বল সে সামনে না থাকলে আমি তোর ফ্যামিলির কারোর সামনেই যাব না। মজা করিস না চল। আমি মজা করছি না, সিরিয়াসলি বলছি, তোর ভাই ওখানে না থাকলে আমি যাব না। আরে ভাই, কাজ শেষ হলেই চলে আসবে, তখনই যাব। তৃষার ইচ্ছে করলে চিত্রাকে ঠাটিয়ে চড় দিতে। তার ভাইয়ের জীবনটা তছনছ করে ফেলবে এ মেয়ে। তৃষ্ণা সাইডে গিয়ে তুষারের নম্বরে কল করে। তুষার হসপিটালে বসে আছে। এতিমখানায় কাজ করাকালীন এক মিস্ত্রির হাতের উপর ইট পড়ে হাত থেতলে গেছে। খবরটা পেয়েই তুষার ছুটে আসে। লোকটাকে নিয়ে এনাম মেডিকেলে ভর্তি করাই। তুষার ফোনটা রিসিভ করে। ভাই তুমি না আসলে চিত্রা বাবা দাদাদের সামনে যাবে না বলে দিছে। আসছি আমি। কথাটা বলেই তুষার ফোন কেটে দেয়। তৃষ্ণা চিত্রার সামনে দাঁড়িয়ে বলে, আসতেছে ভাই, এবার হ্যাপি? চিত্রা গাল ভর্তি হাসি নিয়ে বলে, অনন্যেক হ্যাপি। তুষার হসপিটালের বিল পে করে লিমনকে সব দায়িত্ব দিয়ে বেরিয়ে আসে হসপিটাল থেকে। গাড়িতে উঠে সোজা ড্রাইভ করে চিত্রাদের বাসায় আসে। মেয়েটাকে অলওয়েজ সে অপেক্ষা করাই। ভেতর বাহির দুটোকেই তার সমানভাবে ম্যানেজ করা শিখতে হবে। চিত্রা রুমের জানালা দিয়ে তুষারকে দেখল। মূলত গাড়ির শব্দ পেয়েই জানালার সামনে দাঁড়িয়েছে। লোকটার শরীরে সাদা কালার পাঞ্জাবি। ফার্স্ট টাইম লোকটাকে ব্ল্যাকের বাহিরে অন্য রং পরতে দেখল। অসম্ভব হ্যান্ডসাম লাগছে। হাতে ব্ল্যাক ঘড়ি, ঘন চুলগুলো সুন্দরভাবে পরিপাটি, চোখে সানগ্লাস। একদম নজর কাড়া লুক। চিত্রার ইচ্ছে করল চেয়ে থাকতে কিন্তু তৃষার জন্য পারল না। তৃষ্ণা চিত্রাকে টেনে মাথায় ঘোমটা দিয়ে বাহিরে নিয়ে গেল। তুষার সবেই সোফায় বসেছে, চোখ ঘুরাতেই সামনে তাকাতে থমকে যায়। সবুজ কালারের জামদানি শাড়িতে পরিহিত রমণীকে দেখে রাফি তুষারের হাত চেপে ধরে বলে, আরে ব্রো, এমন ভাবে তাকিয়ে আছো কেন, একটু তো লজ্জা আনো। তুষার রাগান্বিত হয়ে তাকালো রাফির পানে। রাফি চুপ হয়ে গেল। চিত্রাকে সোফায় এনে বসায় তৃষ্ণা। চিত্রা সবাইকে সালাম দেয়। তাসলিমা খান চিত্রার মুখের ঘোমটা সরিয়ে থুতনিতে হাত দিয়ে উঁচু করে বলে, বাহ মাশাআল্লাহ আমার নাত বউটা। চিত্রা লজ্জা পেল। তরিকুল খান চিত্রার নাম ও কিসে পড়ে তা জিজ্ঞেস করল। চিত্রা বিনয়ের সাথে সব বলল। তামিম খান স্ত্রীর দিকে তাকালেন। তানিয়া বেগম হ্যান্ডব্যাগ থেকে দুটো বক্স বের করেন। একটা বক্স তাসলিমা খান নেয়। বক্সটা খুলে বক্সে থাকা বালা দুটো নিয়ে চিত্রার সামনে ধরে বলে,
দিদি ভাই হাতটা দাও তো। চিত্রা হাত বাড়িয়ে দিল। তাসলিমা খান বালা দুটো চিত্রার হাতে পরিয়ে দিল। বাহ, সুন্দর খাপে খাপে লেগেছে বালা দুটো। তামিম খান আংটির বক্সটা তুষারের হাতে দিয়ে বলে, পরিয়ে দাও চিত্রার হাতে। তুষার আংটিটা নিয়ে চিত্রার হাতে পরিয়ে দেয়। চিত্রা ভেবেছিল তুষার হয়তো সবার অগোচরে তার প্রশংসা করবে, কিন্তু না, চুপচাপ আংটিটা চিত্রার বা হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েই হাত ছেড়ে দিছে। সাহেল আহমেদ চিত্রার হাতে একটা আংটি দিয়ে বলে তুষারের হাতে পরিয়ে দিতে। চিত্রা আংটিটা হাতে নিয়ে তুষারের দিকে হাত বাড়ায়। তুষার তার হাতটা বাড়িয়ে দেয়। চিত্রা আংটিটা তুষারের হাতে পরিয়ে দিয়ে ফিসফিস করে বলে, অর্ধেক নিজের নাম বসিয়ে দিলাম আপনার জীবনে। কয়েকদিন পর পাকাপোক্ত ভাবে বসিয়ে দিব। তুষার নৈশব্দে হাসল। তরিকুল খান তুষার আর চিত্রাকে একান্তে কথা বলার জন্য বলল। চিত্রা এটারই অপেক্ষায় ছিল। তরিকুল খান বলা মাত্রই চিত্রা তুষারের দিকে তাকায়। তুষার বসা থেকে উঠতেই নিজেও বসা থেকে উঠে। সাহেল আহমেদ মেয়ের দিকে তাকিয়ে বলে, ছাদে চলে যা। চিত্রা আর তুষার ছাদে চলে আসে। ছাদে আসতেই চিত্রা কোমরে হাত গুজে বলে, এই তাকান আমার দিকে। তুষার চিত্রার দিকে তাকিয়ে বলে, হুমম তাকালাম। কমপ্লিমেন্ট কই? আপনাকে নিয়ে কমপ্লিমেন্ট করার জন্য আমার ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। এটা কি আমার দোষ বলুন? মোটেও আপনার দোষ না, আমারই দোষ আপনার কাছে কমপ্লিমেন্ট আশা করা। আপনাকে এক বাক্যে বলি, পূর্ণতা। চিত্রা ভ্রু কুঁচকাল। এত নাম থাকতে পূর্ণতা কেন? কারণ আমার অপূর্ণতাগুলো আপনি পূর্ণতা করে নিয়ে আসছেন আমার জীবনে। মানে? বুঝবেন না। সময় হোক, বুঝে যাবেন। ব্রো হলো কথা বলা। রাফি ছাদে উঠতে উঠতে কথাটা বলে। চিত্রা রাফির দিকে তাকিয়ে তুষারকে ফিসফিস করে বলে, এই ছেলেটা আপনার কি হয়? আমার কাজিন, স্বামীর চাচার ছেলে। আপনার বাবারা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। ফুপি মারা গেছে অনেক আগেই। অধরাকে দেখেছেন না? ও ফুপির মেয়ে। তৃষ্ণা কাকে ভালোবাসে? রাফিকে। রাফি এগিয়ে আসছিল চিত্রাদের দিকে। চিত্রা তুষারের কথাটা শুনে রাফির দিকে তাকিয়ে বলে, এই আপনি এত পচা কেন? রাফি চিত্রার কথা শুনে হতবিহ্বল হয়। কি করছি আমি ভাবি। কি করেননি মানে কি? আপনাকে দেখে তো ভালোই মনে হয়, কিন্তু আপনি এত বডের হাড্ডি কেন? আমি বদের হাড্ডি? আমি কি আপনাদের রোমান্টিক মোমেন্টে এসে পড়েছি বিধায় এসব ট্যাগ দিচ্ছেন? না। আমাকে কি পাগল মনে হয়? কিছুটা তেমনই মনে হচ্ছে। বিড়বিড় করে বলে, ভাবি করছিটা কি সেটা বলেন। আমার ফ্রেন্ডকে কাঁদান কেন? আপনার কোন ফ্রেন্ডকে আমি কাঁদিয়েছি? যে আপনাকে ভালোবাসে। আর আপনি কি না তার ভালোবাসা না বুঝে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়ান? কে আমাকে ভালোবাসে? আর আমি কার ভালোবাসা না বুঝে অন্য মেয়ে নিয়ে ঘুরি? আমার ননদের। আবার ননদ বলছেন কেন? আপনার ননদ তো তৃষ্ণা। কথাটা বলেই রাফি নিশ্চুপ হয়ে যায়। হ্যাঁ, তৃষ্ণাই, তৃষার কথাই বলছি। মিস অধরা, আপনি কাঁদছেন কেন? অধরা ছাদে দাঁড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করছিল। তৃষ্ণা কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে আগামী মাসের 10 তারিখে বিয়ে। আজ থেকে ঠিক 12 দিন পর। কথাটা শোনামাত্র অধরার বুক ফেটে কান্নাগুলো বেরিয়ে আসছিল। তৃষ্ণাকে তাড়া দিয়ে ফোন কেটে ছাদে চলে আসে। বাড়িতে কেউ নেই এখন, মন খুলে চিৎকার করে কাঁদতে পারবে। কান্না আটকানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠল অধরা। আকাশের পানে তাকিয়ে বলে উঠল, বিধাতার তরে আপনাকে চাওয়া তো কোনো কমতি আমি রাখিনি তুষার ভাই, তবুও কেন বিধাতা এমন নিষ্ঠুরতম কাজ করল আমার সাথে? একই শহরে একই বাড়িতে থাকছি, অথচ আপনার শহরে আমার প্রবেশ নিষিদ্ধকরণ করা হলো।
কেন বলতে পারেন? ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কেন বলুন না? আমার খুব কষ্ট হচ্ছে, হৃৎপিণ্ডটা ক্রমাগত কেউ ধারালো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে তুলছে, আপনাকে অন্যের পাশে দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বেঁচে থাকার ইচ্ছেটাও মরে যাচ্ছে। আপনাকে পাবো না জানলে কখনোই আপনাকে ভালোবাসার মতো দুঃসাহস আমি দেখাতাম না। চোখ দুটো অনেক অবাধ্য জানেন তো, আপনার কথা মনে আসলেই কারণে অকারণে পানি গড়িয়ে পড়ে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি বলবো এই আপনাকে আমি প্রচণ্ড রকমের ভালোবেসেছিলাম আর এখনো বাসি। অধরা তড়িঘড়ি করে পাগলের ন্যায় উঠে বসল। অবস্থা তার বিধ্বস্ত। ওড়নার শেষ অংশটুকু দিয়ে চোখের জল মুছে নিল। পেছনে ঘুরে দেখল রাতুল ছাদের দরজার পাশে দাঁড়িয়ে আছে। রাতুলকে এই সময় বাসায় দেখে ভীষণ অবাক হয় অধরা। অধরাকে কিছু বলতে না দেখে রাতুল আবার বলে উঠে, আপনি কাঁদছিলেন কেন মিস অধরা? অধরা কিছুটা ভয় পেল। কান্না করার সময় কি রেখে কি বলে ফেলছে সেটা যদি রাতুল শুনে থাকে আর তুষারকে যদি বলে দেয় তখন তো আরেক বিপত্তি। আমি কান্না করিনি, রাতুল স্পষ্টতার সাথে বলল। আমি কান্নার শব্দ শুনেছি। আর ছাদে এসে কান্না করতেও দেখলাম, তবুও মিথ্যা কেন বলছেন? আপনার আম্মাকে খুব মনে পড়ছে। অধরা মাথা উপর নিচু করে জানালো হ্যাঁ। রাতুল স্মিত হেসে বলে, আম্মার কথা মনে পড়লে এভাবে কাঁদবেন না মিস। আপনার আম্মা উপর থেকে দেখে কষ্ট পাবে। নামাজ পড়ে দোয়া করবেন, মনে থাকবে। অধরা মাথা নিচু করে জবাব দেয়, হুমম। আচ্ছা, এই প্যাকেটটা নিন। তুষার আসলে দিয়ে দিবেন? এটা দিতেই এসেছিলাম আপনাকে। অধরা অবাক হয়ে বলে, আমাকে? হুমম। তুষার বলল, আপনি বাসায় আছেন। তাদের সাথে যাননি, আপনার কাছে যেন দিয়ে যাই। আচ্ছা ভাইয়া, আসলে দিয়ে দিব। আজ আসি তাহলে। জি। রাতুল উল্টো ঘুরে ফের কিছু একটা মনে পড়তেই আবার সামনে ঘুরে, মিস অধরা, আপনাকে একটা কথা বলি। জি বলুন। কখনো ওই চোখ জোড়া থেকে খুব সহজে জল গড়িয়ে পড়তে দিবেন না। ওটা অনেক মূল্যবান। রাতুল চলে গেল। অধরা রাতুলের যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতুল দৃষ্টি সীমার বাহিরে যেতেই হাতে থাকা প্যাকেটটার দিকে তাকিয়ে রুমে চলে আসে। তৃষ্ণা গাড়ির ভেতর বসে মা দাদির সাথে বকবক করে চলছে। তুষারের বিয়েতে কি করবে, কিভাবে সাজবে সব। রাফি ড্রাইভ করছে আর লুকিং গ্লাসে তৃষ্ণাকে দেখে চলছে। অন্য গাড়িতে তুষার, তার বাবা, চাচা আর দাদা। তৃষ্ণা কথা বলার সময় লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখে রাফি তাকিয়ে আছে। রাফি ভাই, সামনে তাকিয়ে গাড়ি চালান, লুকিং গ্লাসে না তাকিয়ে। রাফি দৃষ্টি সরাল। গাড়ি চালানোতে মনোযোগ দিল। তৃষ্ণা তাকে ভালোবাসে কথাটা জানার পর থেকেই রাফির ইচ্ছে করছে তৃষ্ণাকে সামনে বসিয়ে তার দিকে তাকিয়ে থাকতে। উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কবে কবে কেঁদেছ আমার জন্য। কিন্তু পারছে না। তুষারের বিয়েটা হলেই নিজের মনের কথা তৃষ্ণাকে জানাবে। তারপর একদম নিজের করে নিবে। চিত্রা নিজের রুমে বসে লজ্জায় লাল নীল হচ্ছে। কয়েকদিন পর তার বিয়ে কথাটা মনে পড়তেই লজ্জায় আর্স্ট হচ্ছে। চয়নিকা বেগম মেয়ের রুমে এসে মেয়েকে এমন লজ্জা পেতে দেখে বলে, কয়েকদিন আগেই না বলছিলি বিয়ে করবি না এ ছেলেকে, তাহলে হঠাৎ কি এমন হলো? চিত্রা মুখটাকে স্বাভাবিক করল। আগে ছিলাম না রাজি, তাতে কি, এখন তো আমি রাজি। সেজন্যই তো জানতে চাইছি হঠাৎ কি এমন হলো। ম্যাজিক হয়েছে মা, ম্যাজিক। কিসের ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। তুষার খান আমায় ব্ল্যাক ম্যাজিক করেছে। সেটা কি? উফ মা, কালো জাদু। সত্যি? আমি কি মিথ্যা বলি বলো? তুষার খান এমন জাদু টোনা করল যে আমি নাই করতে পারলাম না। যাক, যাই করে হোক, রাজি তো হলি, এটাই অনেক। হুমম, আমি ভদ্র মেয়ে তোমাদের, তাই চুপচাপ মেনে নিয়েছি। হুম, আমার লক্ষ্মী মেয়ে, আমাদের জ্বালিয়েছ, এবার ও বাড়ি গিয়ে জ্বালাবে।
কাপড় পাল্টে খেতে আয়। ড্রয়িং রুমে বসে আছে খান বাড়ির সবাই। তানিয়া বেগম চা বানিয়ে সবার হাতে হাতে দিল। তরিকুল খান চায়ে চুমুক দিয়ে বলল, তুষারের বিয়ের পর অধরা দিদি ভাইয়ের বিয়ের সিরিয়াল, তারপর না দাদু, তার আগেই আমার বিয়ের সিরিয়াল, ব্রো এর পর। রাফির কথা শুনে সামির খান কেসে উঠে। তরিকুল খান হেসে বলে, আর একটু বড় হও, বছর দু এক যাক। রাফি ভ্রু কুঁচকাল। আমি কি বড় হইনি? আজ বিয়ে দিলে কাল বাচ্চার বাপ হব। পছন্দের কেউ আছে নাকি? রাফি তৃষার দিকে তাকাল। তৃষ্ণা তার দিকেই তাকিয়ে আছে। চোখ সরিয়ে জবাব দিল, হ্যাঁ আছে। ব্রো এর বিয়ের জন্য বলতে পারছি না। কোন বংশের মেয়ে? উচ্চ বংশেরই মেয়ে, প্যারা নিও না, পছন্দ হবে তোমাদের। তৃষার মনটা আবার ছোট হয়ে গেল। লোকটা আবার কাকে পছন্দ করে? বয়স তো কম হচ্ছে না তোর? তুষারের বিয়ে হয়ে যাচ্ছে অথচ তুই বিয়ে নিয়ে কিছু বলছিস না, কিন্তু কেন? বিয়ে কি করবি না? নাতিনাতনির মুখ দেখব না আমি? রাতুল বাসায় আসতে না আসতেই তার মা রমিলা বেগম কথাটা বলে উঠে। রাতুল তপ্ত শ্বাস ফেলে বলে, আহ মা, রোজ রোজ এই বিয়ে নিয়ে কথা শুনতে শুনতে কানটা পচে গেল। মনমতো মেয়ে পাইনি, পেলে জানাবো। কেমন মেয়ে পছন্দ বল, আমি খুঁজছি। সাদাসিধে সাংসারিক মেয়ে খুঁজে পেলে জানিও। এবার খেতে দাও, খিদে পেয়েছে। রমিলা বেগম খাবার বেড়ে দিল। রাতুল চুপচাপ খাবার খেল। রমিলা রহমান ঘটককে ফোন দিয়ে বলে দিল এমন মেয়ে খোঁজার জন্য। ভাইয়া আসব। তুষার ল্যাপটপে কাজ করছিল। অধরার কথা শুনে দরজার পানে চেয়ে বলে, হুমমায়। রাতুল ভাই প্যাকেটটা দিয়ে গেছে। আপনায় দিতে বলেছে। ও হ্যাঁ, বলেই গিয়েছিলাম এটার কথা। ধন্যবাদ এনে মনে করিয়ে দেওয়ার জন্য। অধরা একপলক তুষারের দিকে তাকায়। সাথে সাথে তুষারের ফোন বেজে উঠে। ফোনের স্ক্রিনে জলজল করে লেখা চিত্রা, সাথে ব্ল্যাক লাভ ইমোজি। দুমড়ে মুচড়ে উঠল অধরার বুক। মানুষটার দিকে তাকিয়ে থাকা যাবে না আর, অন্যের দখলদারি সে। তার সবটা জুড়ে বিস্তার থাকবে চিত্রা নামক রমণীর। তার সুখ দুঃখ ভালোবাসা সবটার অংশীদারি অন্য কেউ। তুষার ফোনটা নিয়ে বেকনিতে চলে যায়। অধরা সেদিকটায় একবার চেয়ে বিড়বিড় করে বলে, অতঃপর শখের পুরুষ আপনি আমার হৃদয়ে থাকবেন আর অন্য কারো ভাগ্যে। ঘণ্টাখানেকও হয়নি আপনাদের বাসা থেকে এসেছি, এর মধ্যেই মিস করা শুরু করলেন মিস চিত্রা। কথাটা শুনে চিত্রা ফিক করে হেসে উঠল। ফোনটা কানে নিয়ে জানালার কাছে এসে বলে, আপনার তৃষ্ণায় বড্ড তৃষ্ণার্ত যে আমি এমপি মশাই। চট করে ফোনটা কেটে ফট করে ভিডিও কল দিন তো। তুষার ফোন কেটে দিল। চিত্রা ফোনটা হাতে নিয়ে একবার জানালা দিয়ে বাহিরে তাকাল। মুঠোফোনটা বেজে উঠল। চিত্রা রিসিভ করল। ফোনটা মুখ বরাবর নিয়ে তুষারের পানে তাকাল। তৃষ্ণা কি কমল ম্যাডামের? ছুঁয়ে দেখতে পারলে ভালো লাগতো। ছুঁয়ে দেখার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করুন মিস। অপেক্ষারা এত দীর্ঘ হয় কেন বলতে পারেন? অপেক্ষা তো সবাই করতে পারে না, আর অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেজন্য। বুঝলাম। কি বুঝলেন? আপনি আমার অপেক্ষারত পুরুষ। শখের, ভালোবাসার, পছন্দের পুরুষ নই। উহু, আপনি আমার অপ্রিয়, অপছন্দের পুরুষ। তুষার চুপ হয়ে গেল। চিত্রা তুষারের নিস্তব্ধতা দেখে বলে, চুপ হয়ে গেলেন কেন? জিজ্ঞেস করুন কেন? কেন? প্রথম অপ্রিয়, যার মধ্যে প্রিয় শব্দটি বিরাজমান। দ্বিতীয়ত অপছন্দের, যার চার শব্দের মধ্যে তিনটিই শব্দ পছন্দ বিরাজ করছে। প্রথম দেখায় আপনি আমার পছন্দের প্রিয় কোনোটাই ছিলেন না। আস্তে ধীরে হয়েছেন। সেক্ষেত্রে দুটো নেগেটিভ শব্দকে আমি পজিটিভ ভেবে জুড়ে নিয়েছি। আর শখের, ভালোবাসার পুরুষ তো সবাই হয়ে থাকে, যেমন ধরুন না আমি কারো শখের নারী বা আপনি কারো শখের পুরুষ। শখের জিনিসগুলোর নাগাল পাওয়া যায় না। শখের জিনিসগুলো দূর থেকে সুন্দর।
কিন্তু আপনি তো আমার নাগালের মধ্যে এক আমিতেই সীমাবদ্ধ, সেখানে আপনি শখের কি করে হন? আপনি আমার শুদ্ধতম পুরুষ। আর বিয়ের পর হবেন আদর্শ স্বামী। তুষার চিত্রার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। মেয়েটা জায়গা ভেদে নিজেকে খুব দ্রুত পরিবর্তন করতে পারে। তুষারকে ফের নিশ্চুপ থাকতে দেখে চিত্রা বলে উঠে, আমি আপনার কাছে কেমন নারী জনাব? তুষার অকপটে বলে উঠে, শখের নারী? কেন? আপনার ভাষ্যমতে তো শখের জিনিসগুলো ধরাছোঁয়ার বাহিরে থাকে, কিন্তু আমি সেই ধরাছোঁয়ার অনিশ্চয়তার মধ্যে আপনাকে পেয়েছি, সেক্ষেত্রে তো আপনি আমার শখের তরে পাওয়া প্রাপ্তি। ভালোবাসেন আমায়? কাপা কাপা গলায় জিজ্ঞেস করল চিত্রা। তুষার স্মিত হাসল। এটা না হয় বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। কড়ায় গণ্ডায় বুঝে নিব। ডিনার করে ঘুমান। একটা ফোন কল এসেছে আর্জেন্ট। চিত্রা আচ্ছা বলে ফোন কেটে দেয়। তুষার ফোনের স্ক্রিনে রাতুলের মায়ের নম্বর দেখে ফোনটা রিসিভ করে সালাম দেয়। রাতুলের মা রমিলা বেগম সালামের জবাব দেয়। তুষার, খালাকে তো ভুলেই গেছিস বাপ, অনেক দিন হলো আসিস না। রাগ করবেন না খালা, ব্যস্ততার জন্য যেতে পারিনি। ইনশাআল্লাহ দিন কয়েকের মধ্যে দেখা করে আসব। আপনার শরীরের কি অবস্থা? শরীরের কথা আর জিজ্ঞেস করিস না বাপ। কেন খালা, শরীর কি আবার খারাপের দিকে গেছে? রাতুল কিছু বলল না তো। মুখ পোড়া আর কি বলবে? মুখ পোড়ার জন্যই তো শরীর আমার খারাপের দিকে যাচ্ছে। তুই তো ওর বন্ধু, ওকে বিয়ে করানোর জন্য রাজি করাতে পারিস না কেন? মেয়ে দেখুন খালা, রাতুলকে রাজি করানোর দায়িত্ব আমার। তার পছন্দ মতো তো মেয়ে পাচ্ছি না। কেমন মেয়ে পছন্দ? সাদাসিধে সাংসারিক শান্তশিষ্ট মেয়ে। তুষার ভাবনায় ডুব দিল। এমন মেয়ে পাওয়া দুষ্কর। তার দেখায় এমন মেয়ে তো নেই। আচ্ছা খালা, রাতুলের বিয়ের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে। আপনি বারবার এভাবে আর চোখে তাকিয়ে থাকেন কেন? তৃষ্ণা কোমরে হাত গুজে কথাটা বলে। রাফি ফোন স্ক্রোল করছিল আর তৃষ্ণা টিভি দেখছিল। টিভি দেখাকালীন তৃষ্ণা খেয়াল করেছিল রাফি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। অস্বস্তি হচ্ছিল তৃষার। তাই আর না পেরে বসা থেকে উঠে কথাটা বলে। রাফি ফোনটা পকেটে ঢুকায়। তার মানে তুমিও আমার দিকে তাকিয়েছিলে? তৃষ্ণা ভরকে যায়। মুখে দৃঢ়তা এনে বলে, আমি কেন আপনার দিকে তাকাব? তাহলে বুঝলে কি করে আমি তোমার দিকে তাকিয়েছিলাম? আপনি হয়তো ভুলে গেছেন। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বলতে একটা ব্যাপার আছে। ওহ আচ্ছা। ওহ আচ্ছা, কি? এভাবে তাকান কেন? ভালো লাগে তাই। আমার অস্বস্তি হয়। অন্য মেয়ের দিকে তাকালে স্বস্তি পাবে। মানে? রাফি নড়েচড়ে বসে হাত দুটো একত্রে করে বলে, মানেটা ভীষণ সিম্পল। আমি অন্য মেয়ের দিকে তাকালে ভালো লাগবে তোমার। তৃষ্ণা এদিক ওদিক চেয়ে বলে, খারাপ লাগার কি আছে? কষ্ট লাগবে না? কষ্ট কেন লাগবে? ওমা, কষ্ট লাগবে না? শুনলাম রিয়ার সাথে একটু হেসে কথা বলেছিলাম দেখে কেঁদে কেটে বিধ্বস্ত হয়েছিলে। তৃষ্ণা তড়িৎ গতিতে রাফির পানে তাকাল। আমতা আমতা করে বলল, কি সব বকে যাচ্ছেন তখন থেকে? আমি কেন কাঁদব? ভালোবাসো না আমায়? রাফির করা প্রশ্নে তৃষার নিঃশ্বাস থেমে যাবার উপক্রম। গলা শুকিয়ে আসলো ক্রমান্বয়ে। জিহ্বা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। মাথা ঠিক নেই আপনার? কি রেখে কি বলছেন নিজেই জানেন না? স্বয়ংসম্পূর্ণভাবে আমি ঠিক আছি। প্রশ্ন করেছি, কুইকলি অ্যান্সার দাও, ইউ লাভ মি? নো। রাফি ভ্রু কুঁচকাল। রিজেক্ট করলে আমার মতো সুদর্শন পুরুষকে? তৃষ্ণা মুচকি হাসল। নারী সুদর্শন কাউকে চায় না, চায় কেউ একজন তাকে কঠিনভাবে ভালোবাসুক। তার জন্য অনুমতি লাগে। দিবে আমায় সেই অনুমতি? আপনি কি গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছেন? মোটেও না। তাহলে
রাফি তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়াল। প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, ওয়েল, আমি শুদ্ধ ভাষায় বলছি। উইল ইউ ম্যারি মি? তৃষ্ণা খান। তৃষ্ণা হা হয়ে তাকিয়ে রইল। রিয়াক্ট করতে ভুলে গেছে। লোকে বলে না, অতি শোকে পাথর হয়ে যায় মানুষ। তৃষ্ণাও তেমনটা হয়ে গেল। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। রাফি নিজ থেকে তাকে প্রস্তাব দিচ্ছে, আর সেটা বিয়ের। মাথা ভন ভন করে উঠল। হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। রাফির দিকে তাকাতেও পারছে না, ঠাই হয়ে দাঁড়াতেও পারল না। দৌড়ে নিজের রুমে ছুটে আসল। রাফি তৃষার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। কিরে, তোর মা বিয়ের জন্য পাত্রী দেখছে, রাজি হচ্ছিস না কেন? পার্টি অফিসের মিটিং শেষ করে বাহিরে বের হয়ে কথাটা বলে তুষার। রাতুল দৃষ্টি সামনে রাস্তায় চলতে থাকা চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বলে, আম্মা নিশ্চয়ই তোকে এসব নিয়ে আমায় বলতে বলেছে, তাই না? খালা সেভাবে বলেনি, আমি নিজ থেকে বলছি তোকে। ভালোবাসিস কাউকে? রাতুল চোখ দুটো বন্ধ করল। মুহূর্তে ভেসে উঠল অধরার বিধ্বংসী রূপ। ফট করে চোখ মেলে তাকাল। তুষার উত্তর না পেয়ে আবার বলে উঠল, কি হলে বলছিস না কেন? ভালোবাসিস কাউকে? কাউকে ভালে লাগা কি ভালোবাসা হয়? রাতুলের আনমনে বলা কথাটা শুনে তুষার পূর্ণ দৃষ্টি দেয় রাতুলের দিকে। কাউকে ভালো লাগে তোর? কিছুটা তেমনি। মেয়েটা জানে? না। জানাস নি কেন? সাহস হচ্ছে না? কেন? আমার মতো ছেলের সাথে কি তারা মেয়ে দিবে? তুই কম কোন দিক দিয়ে? সব দিক দিয়েই। তুই সব দিক দিয়েই সুদর্শন। আজকাল কেউ সুদর্শন খুঁজে না তুষার। সবাই দায়িত্ববান কাউকে চায়। তোর চেয়ে দায়িত্বশীল আর কেউ আছে নাকি? আমি নিজেও এতটা দায়িত্বশীল নই যতটা তুই। বাসায় যা এবার, সকাল থেকে অনেক খাটাখাটুনি করেছিস। সামনে বিয়ে, এনজয় কর। এদিকটা আমি সামলে নিব। তুষার স্মিত হাসে। রাতুলকে জড়িয়ে ধরে বলে, আমার ডান হাত তুই। তুই ছাড়া আমি বড্ড অচল। তুষার চলে গেল। রাতুল পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। আজ গরম পড়েছে, যার দরুন গরম লাগছে। রাতুল একটু দূরে থাকা বটগাছের ছায়াতল দেখে সেখানটায় চলে যায়। কিছুক্ষণ বসে থাকায় হুট করে আকাশটা পরিবর্তন হয়। ঝলমলে রোদ থেকে হালকা কালো হতে শুরু করে আকাশটা। আকাশটাও পারে বটে মুহূর্তে মুহূর্তে বদলে যেতে। আচ্ছা, মানুষও তো হুট করে বদলে যায়, তাই না? আচ্ছা, মেয়েটা কি ভালোবাসবে আমায়? নাকি প্রত্যাখ্যান করবে? নাকি ভুল বুঝবে কোনটা? এই ছ্যামরি রাফি ভাইকে সব বলে দিছিস কেন? চিত্রা খেতে বসেছিল, তৃষার ফোন পেয়ে ফোনটা রিসিভ করে কানে নিতেই কথাটা বলে উঠে তৃষ্ণা। চিত্রা মুখে নুডলস নিতে নিতে বলে, ছেলেটা তো ফ্রড। তোর ভালোবাসা বুঝে না, আবার অন্য মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে। তোর কষ্ট হচ্ছিল দেখেই তো কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিলাম। তৃষ্ণা মাথায় হাত দিল। সেজন্য তুই বলে দিবি? হ্যাঁ। গাধি একটা, তুই জানিস। আশ্চর্য, গাধি বলছিস কেন? রাফি ভাই তো জেনেই গেল আমি তাকে ভালোবাসি। তাতে কি তুই ইগনোর করবি? সে আমাকে বিয়ের প্রস্তাব দিছে। নুডলসটুকু আর মুখে নিতে পারল না চিত্রা। অবাক হয়ে শুধালো, কি? এই ছেলের ক্যারেক্টার এমন ঢিলা কিউ বেহনা? খান বাড়ির ছেলেরা এমনও হয়? চপ। আমারই বুঝতে ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম ওই মেয়ের সাথে রাফি ভাইয়ের রিলেশন আছে, কিন্তু না। ওই মেয়ের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে। তুই তো নিজেই একটা গাধি, আবার আমাকে বলিস? না জেনে না শুনে ভ্যা ভ্যা করে কেঁদে কেটে বুক ভাসালি। আর আমিও আহাম্মকের মতো ওই ছেলেরে যাতা বললাম। এখন আমি কি করব সেটা বল। চিত্রা ভ্রু কুঁচকাল। তুই কি করবি মানে? ওই যে বললাম প্রস্তাব দিছে বিয়ের। নাচতে নাচতে হ্যাঁ বলে দে গিয়ে। ধুরু, মজা করিস না।
বল না কি করব। আমি জানি না কি তুই কি করবি। তোর মন যেটা বলে সেটা কর। আচ্ছা এখন রাখি, পরে ফোন দিবনি। তৃষ্ণা ফোন কেটে দেয়। চিত্রা নুডলসটা খেয়ে নিজের রুমে ঢুকতেই চয়নিকা বেগম ডেকে উঠে। চিত্রা চয়নিকা বেগমের রুমে ঢুকে। চয়নিকা বেগম মেয়েকে বিছানায় বসতে বলে। তোর খালা, মামি, মামা সবাই সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে। রিয়াদ আর ওর বউ পরশু আসবে। পরশু বরং ভার্সিটি যাস না। অনেকগুলো বছর পর আসছে ওরা। মুহূর্তে মুখটায় ঘোর আমাবস্যা নেমে আসলো চিত্রার। হাস্যোজ্জ্বল মুখটায় ভিড়ল কালো অতীত। অনুভূতিরা পাগলপোড়া হল। দমটা বন্ধ হয়ে আসতে চাইল। মনে পড়ে গেল কিছু অতীত নামক বিষাক্ত অধ্যায়। কোনো রকমে জবাব দিল, আমি আসছি মা, শরীরটা ভালো লাগছে না। চিত্রা চলে গেল। চয়নিকা বেগম মেয়ের যাওয়ার পানে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। চিত্রা ঘরে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় থম মেরে বসে রইল। স্টাডি টেবিলের সামনে গিয়ে ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে। ডায়েরিটার দিকে চেয়ে আনমনে বলে উঠে, অতীতটা আজও তারা করে বেড়ায়। কিচ্ছু ভুলিনি আমি, সব মনে আছে। এবার আসছেন আমার শহরে। যন্ত্রণাকে আমন্ত্রণ জানান। লাইফটা আপনার হ্যাল হয়ে যাবে। একই যন্ত্রণায় আপনিও পুড়বেন যেই যন্ত্রণায় পুড়েছি আমি 4টা মাস। ডায়েরিটার প্রথম পৃষ্ঠা বের করে সেখানে আজকের তারিখটা লিখে রাখল চিত্রা। তারপর ডায়েরিটা বন্ধ করে টেবিলের ড্রয়ারে রেখে দেয়। ওয়াশরুমে গিয়ে পানি ট্যাপ ছেড়ে চোখে মুখে পানির ছিটা দেয়। মন মস্তিষ্ক শীতল করে বিছানায় পা তুলে বসে। বাহির থেকে ভেসে আসে কলিং বেলের আওয়াজ। চয়নিকা বেগম চিত্রাকে ডেকে বলেন দরজাটা খুলতে। চিত্রা রুম থেকে বের হয়ে দরজার কাছে আসে। পরপর কলিং বেল বাজায়, চোখ মুখ বিরক্তিতে কুঁচকে গেল। আরে বাবা, আসতেছি তো। এত বেল বাজানোর কি দরকার? কথাটা বলে চিত্রা দরজা খুলে দেয়। মুহূর্তে ভেসে উঠে আরহামের মুখশ্রী। চিত্রা দরজায় হাত দিয়ে একটু মুখ বের করে বলে, আরে আপনি আমাদের বাসায় কেন? আপনার বাসায় কি জায়গা নেই নাকি থাকার? আন্টি আঙ্কেল কোথায়? বাবা বাসায় নাই। আর মা ঘুমায়। কথাটা বলা শেষ হতে না হতেই আরহাম চিত্রার হাত চেপে ধরে। টান দিয়ে বলে, চলো আমার বাসায়, বিয়ে করব আমরা। চিত্রা আরহামের থেকে হাত ছাড়াতে ছাড়াতে বলে, আরে পাগল নাকি আপনি? আমি অলরেডি অর্ধেক ম্যারিড। লজ্জা করে না একজন হাফ অর্ধেক মেয়েকে বিয়ে করার কথা মুখে আনতে? হাফ হয়তো আমি না হয় পুরোপুরি করব। এই যে আমার পায়ের জুতা চিনেন, এই জুতা দিয়ে এমন একটা বাড়ি দিব না একদম আমাকে বিয়ে করার ভূত মাথা থেকে পালাবে। আহ, এত কথা না বলে চলো। তোমার বাপ চলে আসলে তোমাকে নিয়ে যেতে দিবে না। কে এসেছে রে চিত্রা? চয়নিকা বেগমের ডাক শুনে চিত্রা জোরে বলে, তোমার মেয়ের জামাই হতে এসেছে টোকাই, দেখে যাও। চয়নিকা বেগম রুম থেকে বের হলেন। দরজার কাছে এসে আরহামকে দেখে বলে, এই ছেলে তুমি আমাদের বাসায় কেন? বের হও বলছি। আরহাম চিত্রার হাত টেনে চলে যেতে নিলে চয়নিকা বেগম বলে উঠে, এই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আপনিই তো বললেন বের হতে। তাই চলে যাচ্ছি। আরে আমার মেয়েকে ছাড়ো। ওর বাবার কানে গেলে তোমার কি হবে বুঝতে পারছো? আর মা আরেকটু বলো, তুষারের কানে গেলে ওর কি অবস্থা হবে? কলিজা কেটে ভুনা করে খাবে। আমি কাউকে ভয় পাই না। আরহামের ওভার স্মার্ট সেজে বলা কথাটা ঠিক হজম হলো না চিত্রার। মুখে আঙুল দিয়ে বলে, সিরিয়াসলি? হ্যাঁ। চিত্রা রুমে ঢুকে নিজের ফোনটা নিয়ে তার বাবার নম্বরে কল দিয়ে বাহিরে এসে বলে, হ্যালো বাবা, তোমার ওই বিরোধী দলের আরহাম এসেছে আমাকে নিয়ে যেতে। আমি কি চলে যাব?
নাকি এবার কিছু একটা করবে? সাহেল আহমেদ সাভার নিউ মার্কেটের সামনে দাঁড়িয়েছিল। এখানকার রাস্তার পাশে বসা দোকানগুলোর মালিকের সাথে কথা বলছিল। পকেটে থাকা ফোনটা বেজে উঠায়, ফোন রিসিভ করতেই তার মেয়ে গড়গড় করে কথাটা বলে উঠে। কপালে চিন্তার দুভাঁজ পড়ে। উৎকণ্ঠা হয়ে বলে, উল্টা পাল্টা কিছু করছে না তো? আমাকে নিয়ে যেতে চাইছে। যাব, চলে। আমি আসছি। চিত্রা কান থেকে ফোনটা নামিয়ে আরহামের দিকে তাকিয়ে বলে, বাবা আসতেছে আর আমি চুলায় খুন্তি পুরা দিয়ে এসেছি। আরহাম অবাক হয়ে বলে, খুন্তি পুরা দিয়ে এসেছ কেন? খুন্তি পুরা দিয়ে দাগ বসাবো। জীবনেও আর চেয়ারম্যান বাড়ির মুখও যেন আসতে না দেখি সেজন্য। আরহাম এক ঢোক গিলল। বেশি হিরোগিরি দেখাতে এসে না আবার মানসম্মান যায়। সাহেল আহমেদ তড়িঘড়ি করে বাসায় আসেন। সদর দরজার সামনে আরহামকে দাঁড়িয়ে থাকতে দেখে বাজখাই গলায় বলে, এই ছেলে আমার বাসায় কি তোমার? আর দারোয়ান তোমায় ঢুকতে দিল কি করে? আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঘুষ দিয়ে ঢুকছি। চিত্রা তার বাবার গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বের হয়ে বলে, কেমন দারোয়ান পুষো বাবা তুমি যে, সে ঘুষ দিলে ঢুকতে দিয়ে দেয় বাসায়? আর এই বেলেহাত ছেলের লাজলজ্জা তো কিছুই নেই। দুঘা দিয়ে দিত পারো না ছেলে পেলে লাগিয়ে। আরহাম দেখো, অশান্তি করো না, চলে যাও। তুমি জানো তোমার বাবার আর আমার মাঝে রেষারেষি অনেক। আপনার মেয়েটাকে দিয়ে দিন আঙ্কেল, নিয়ে চলে যাই। চিত্রা গরম খুন্তি নিয়ে আরহামের মুখের সামনে ধরে। শরীর জ্বলে যাচ্ছে তার এই ছেলের মাত্রাতিরিক্ত পাগলামিতে। আর একবার আমাকে নিয়ে যাওয়ার কথা বলে দেখেই খুন্তি তোর পিঠে পড়বে। তোর মতো পাগল দুটো দেখিনি আমি। সাহেল আহমেদ মেয়েকে টেনে দূরে সরে নিয়ে আসে। এর মধ্যে বাহির থেকে গাড়ির আওয়াজ আসে। সাহেল আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুষার এসেছে, আসার আগে ছেলেটাকে বলে এসেছে সব। তুষার গাড়ি থেকে নামে। চোখ মুখ শক্ত হয়ে আছে রাগে। রাতুল তুষারের নামার পর গাড়ি থেকে নামে। তুষার বাড়ির ভেতর ঢুকে দেখে সদর দরজায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। আর ভেতরে সাহেল আহমেদ মেয়েকে ধরে রেখেছে। চিত্রার হাতে খুন্তি, ছাড়া পাবার জন্য ছোটাছুটি করছে। তুষারকে দেখতে পেয়ে সাহেল আহমেদ মেয়েকে ছেড়ে দেয়। চিত্রা ছাড়া পেয়ে সামনে তাকিয়ে দেখে তুষারকে। চিত্রা এবার সব রাগ ক্ষোভ নিয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলে, এই আপনার হবু বউকে এই ছেলে ডিস্টার্ব করে রাস্তাঘাটে। আজ বাসা অবধি চলে এসেছে। আপনি চুপচাপ মেনে নিবেন। মেরে ওর হাত পা ভেঙে ফেলতে পারবেন না। তুষার চিত্রার দিকে তাকালো। রেগে বোম হয়ে আছে। শান্ত কণ্ঠে বলে, আপনি এটাই চান? হ্যাঁ। এই ছেলে হুটহাট শরীর স্পর্শ করে, হাত ধরে টানাটানি করে। তুষার চুপচাপ শুনল। হাত দুটো শক্ত করে মুঠো করল। রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। আরহামের দিকে শীতল চাহনি নিয়ে তাকিয়ে বলে, আপনি চিত্রাকে স্পর্শ করার আগে অনুমতি নিয়েছিলেন? আরহাম ঢোক গিলে। তুষারের নাম আগেও শুনেছে। ছেলেটার রাগ ক্ষমতা তাদের থেকেও বেশি। এদিক ওদিক তাকিয়ে বলে, না। সহসা তুষার তার শক্তপোক্ত হাত দিয়ে আরহামের গালে চর বসিয়ে দেয়। চরের ভার সইতে না পেরে দু কদম পিছিয়ে যায় আরহাম। রাতুল টেনে ধরে তুষারকে। ফিসফিসিয়ে বলে, করছিসটা কি? কন্ট্রোল ইউর সেলফ। রাতুল এগিয়ে গেল আরহামের দিকে। আরহামের কলার ধরে বলে, বয়স কম তোমার, বাবার কথায় না নেচে এসব থেকে দূরে থাকো। তাতেই তোমার মঙ্গল। আর যার দিকে লেলিয়ে দিয়েছে তোমার বাবা, সে কিন্তু তুষারের অক্সিজেন শো। অক্সিজেন নিয়ে টানাটানি করলে তোমার অক্সিজেনই কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার বাসায় যাও। আরহামকে বিন্দু মাত্র নড়তে না দেখে তুষার রাতুলের দিকে তাকায়। রাতুল ইশারায় শান্ত থাকতে বলে, কি হলো, যাচ্ছ না কেন?
আরও খেতে চাও তুষারের শক্তপোক্ত হাতের চর। আরহাম ডানে বামে মাথা নাড়াল। তাহলে বাসায় যাও। বাবার কথায় না নেচে ভালো হও। আরহাম একবার সবার দিকে তাকিয়ে চলে যায়। চিত্রা শব্দ করে শ্বাস ফেলে সোফায় গিয়ে বসে পড়ে। সাহেল আহমেদ তুষারকে আর রাতুলকে সোফায় বসতে বলে। তুষার আর রাতুল সোফায় বসে। চয়নিকা বেগম রান্নাঘরে যান কফি বানাতে। আঙ্কেল চিন্তা করবেন না, আর দ্বিতীয়বারে বাড়ি মুখো আর চিত্রা মুখও হবে না। ছেলেটাকে নিজের সুবিধার জন্য জাস্ট ইউজ করছে একবার। আমি সামলে নিব। সাহেল আহমেদ তপ্ত শ্বাস ফেলেন। চয়নিকা বেগম কফি এনে রাতুল তুষারকে দেয়। রাতুল তুষার কফিটা খেয়ে চলে আসতে নেয়। সদর দরজায় আসতেই দেখে চিত্রা ও তার পেছনে পেছনে এসেছে। তুষার চিত্রার দিকে এক পলক তাকিয়ে বলে, নিশ্চিন্তে ঘুমান, আপনার চাওয়া পূরণ হবে। চিত্রা তুষারের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তুষার গাড়িতে উঠে বসতেই রাতুল বলে উঠে, ছেলেটাকে আর কিছু করিস না তুষার। লাস্ট চান্স দে। এরপর কিছু করলে আটকাবো না। রক্তে টান লেগেছে। রাতুল নিশ্চুপ হয়ে যায়। তুষার গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, লাস্ট চান্স দিলাম, এরপর রক্ষে নেই। রাতুল মাথা নাড়ায়। তুষার গাড়ি চালাতে শুরু করে। জাহাঙ্গীরনগর আসতেই রাতুল গাড়ি থেকে নেমে যায়। তুষার রাতুলকে বিদায় জানিয়ে চলে যায়। রাতুল চুপচাপ হাঁটতে থাকে। বারবার কানে বাজছে তুষারের বলা কথা, রক্তে টান লেগেছে। সত্যি কি তাই? কথাটা আনমনে ভাবতেই সামনে তাকিয়ে দেখে অধরা কাঁধে ব্যাগ নিয়ে শরীরে চাদর জোড়াতে জোড়াতে হেঁটে আসছে। এই ভার্সিটিতে পড়ে অধরা রাতুল জানে। কিন্তু রাতে অধরাকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। দ্রুত হাঁটা ধরে অধরার কাছে যায়। অধরার নাম ধরে ডেকে উঠে। অধরার আজ দেরি হয়ে গেছে। সামনে ভার্সিটিতে প্রোগ্রাম। সেটা নিয়ে ডিসকাশন করতে করতে রাত হয়ে গেল। আকস্মিক নিজের নাম ধরে কারো ডাকার শব্দে পাশ ফিরে দেখে রাতুল এগিয়ে আসছে। অধরা চোখের চশমাটা ঠিক করে বলে, রাতুল ভাইয়া আপনি? হ্যাঁ আমি। আপনি আজ এখনো এখানে কেন? ভার্সিটির প্রোগ্রাম সামনে, সেটা নিয়েই আলোচনা করতে করতে দেরি হয়ে গেল। গাড়ি এনেছেন? হ্যাঁ, ড্রাইভার আঙ্কেল এসেছে নিতে। আচ্ছা, সাবধানে যাবেন। জি। আপনি বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। আচ্ছা, খুব কি তাড়া আছে আপনার বাসায় যাওয়ার? অধরা হাত ঘড়িটায় টাইম দেখে বলল। কেন? না মানে, এক কাপ চা খাওয়ার জন্য সময় হবে। অধরা আশেপাশে তাকাল। 7টা বাজে। অধরারও খুব চা খেতে ইচ্ছে করছিল। রাতুলের বলা অফারটায় রাজি হয়ে বলল, হ্যাঁ খাওয়া যেতেই পারে। ভীষণ চা খেতে ইচ্ছে করছিল। ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো। তবে এখানকার চাটা বেশ পছন্দের আমার। তাহলে চলুন ওই টঙের দোকান থেকে খাওয়া যাক। অধরা স্মিত হেসে বলে, নিশ্চয়ই। অধরা আর রাতুল পাশাপাশি হাঁটে। চারিপাশে বইছে শীতল ঠান্ডা বাতাস। সেই শীতল ঠান্ডা বাতাস অধরা আর রাতুলের শরীরে মিশে যাচ্ছে। কয়েক কদম এগিয়ে এসে সেই টঙের দোকানের সামনে দাঁড়াল। রাতুল দোকানটার ভেতর ঢুকে মাটির কাপে 2 কাপ মালাই চা নিয়ে আসে। 1 কাপ অধরার হাতে ধরিয়ে দেয়। টঙের সামনে থাকা বেঞ্চটায় বসে পড়ে দুজনে। অধরা ফু দিয়ে একটু একটু চা মুখে নেয়। রাতুল চা খাওয়ার ফাঁকে ফাঁকে অধরারকে আর চোখে দেখে। মেয়েটার মাঝে কিছু তো একটা আছে যেটা রাতুলকে ভীষণ ভাবে টানে। মেয়েটাকে উচ্চস্বরে কখনো হাসতে দেখেনি, সাজতেনও দেখেনি। যখনই দেখা হয়েছে তখনই এমন সাদামাটা ভাবেই দেখেছে। অধরাকে বেশিরভাগ সাদা রঙের পোশাকেই দেখেছ রাতুল। এই তো আজও সাদা রঙের গোল জামা পরেছে। বরাবরের মতো আজও সাইডে সিথি করে চুলগুলো বেনি করেছে।
মুখে কোনো রকম প্রসাধনীর ছিটেফোঁটা নেই, একদম শুভ্র পরী। অধরা নাম না রেখে শুভ্রতা রাখা উচিত ছিল নাম। ভাইয়া আসি তাহলে আজ। অধরার কথায় ঘোর ভাঙে রাতুলের। রাতুল কাপের দিকে তাকিয়ে দেখে খাওয়া শেষ। দোকানে বিল দেওয়ার জন্য যেতে চাইলে অধরা বাধা দিয়ে বলে, আমি বিল দিয়ে দিচ্ছি ভাইয়া, আপনাকে দিতে হবে না। রাতুল কিছুটা রাগ নিয়ে বলে, আপনি কেন দিছেন বিল? আমি খেতে নিয়ে এসেছি, আমি বিলটা আমার দেওয়ার কথা। আরেক দিন না হয় আপনি দিবেন বিল। আজ আসি বরং, অনেকটা দেরি হয়ে গেল। তার মানে আরেকবার আমাদের চা খাওয়া হবে একসাথে? কেন নয়? ইনশাআল্লাহ হবে। আশ্বাস দিচ্ছেন তাহলে? জি। সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ। আপনিও আল্লাহ হাফেজ। অধরা চলে যায়। রাতুল অধরার যাওয়ার পানে তাকিয়ে রয়। দৃষ্টির অগোচরে যেতেই রাতুল নিজের বাড়ির পথে হাঁটা ধরে। কি ব্যাপার, আজ এত প্রাণোচ্ছ্বাস দেখাচ্ছে কেন? প্রেমে টেমে পড়েছিস নাকি? রমিলা বেগমের কথায় কোনো ভবান্তর হল না রাতুলের। ডাইনিং টেবিলে বসে ফলের ঝুড়ি থেকে আপেল নিয়ে সেটায় কামড় বসালো। রমিলা বেগম রাতুলের দিকে আর চোখে তাকিয়ে ফের বলে, কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? রাতুল আপেলটা শেষ করল। ফলের ঝুড়ি থেকে এবার একটা আঙুর তুলে নিয়ে বলে, প্রাণোচ্ছ্বাস থাকলেই যে সে প্রেমে পড়বে এটা কোথায় লিখা আছে? কোথাও নেই লিখা, আমি নিজে থেকেই বললাম। তেমন কিছুই না মা। ওহ, তোকে দ্বারা যে এসব হবে না আমার আগেই বুঝে নেওয়া উচিত ছিল। হয়েছে, তোমাকে আর এটো থালাবাসন ধুতে হবে না। আমি ধুয়ে রাখবো নি, তুমি গিয়ে ঘুমাও, রাত হয়েছে অনেক। রমিলা বেগম এটো থালাবাসনগুলো বেসিনের সামনে নিয়ে ক্ষুব্ধ হয়ে বলেন, এসব কাজ ছেলেদের নয়। কত করে বলছি বিয়ে কর বিয়ে কর, কথাই কানে নিচ্ছিস না। সারাদিন তো এদিকে ওদিকে একাজ ওকাজ করিস, আমি বৃদ্ধ মানুষ, বাসায় একা থাকি, আমারও তো একাকিত্ব লাগে। তুই বিয়ে করলে তো আমি একটা সঙ্গী পাই, যার সাথে সারাদিন গল্পগুজব করে একসাথে মিলেমিশে কাজ করতে করতে দিনটা পার করতে পারব। একটু মায়ের কষ্টটা বুঝবি না তুই? তুই ছাড়া আমার আর কে আছে বলতো? শেষের কথাগুলো বলার সময় রমিলা রহমানের গলা ধরে আসছিল। রাতুল রান্নাঘরের বেসিনের সামনে গিয়ে পেছনে থেকে রমিলা বেগমকে জড়িয়ে ধরে বলে, তোমার কি খুব আফসোস হচ্ছে একটা ছেলের বউয়ের জন্য? রমিলা বেগম প্লেট ধুতে ধুতে বলেন, হুমম। আচ্ছা বেশ, তুষারের বিয়েটা হওয়ার পরই আমি তোমার জন্য বৌমা নিয়ে আসব। রমিলা বেগম প্লেট ধোয়া বন্ধ করে পেছনে ঘুরে উৎকণ্ঠিত হয়ে বলে, সত্যি? রাতুল রমিলা বেগমের কাঁধ পেছনে থেকে জড়িয়ে ধরে রান্নাঘর থেকে বের হতে হতে বলে, হ্যাঁ সত্যি। এবার রুমে গিয়ে বিশ্রাম নাও, বাকি কাজগুলো আমি করছি। রমিলা বেগম বাদ সেজে বলে, তুই বিশ্রাম নে, ওগুলো আমি শেষ করে যাচ্ছি। আমি তো বললাম আমি করব, তুমি যাও। রমিলা বেগম চলে গেলেন। রাতুল থালাবাসন গুলে ধুয়ে ডাইনিং টেবিলে উপর করে রাখে। পকেট থেকে ফোন বের করে সময় দেখে নেয়। 10:45। ফোনটা ফের পকেটে ঢুকিয়ে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে নিজের রুমে চলে যায়। তোর গাল এমন লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। আরহাম বাসায় এসে নীরবে সোফায় বসতেই আকবর কথাটা বলে উঠে। আরহাম আকবরের দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার জন্যই তো থাপ্পড় পড়ল আমার গালে। কেন বলেছিলে চিত্রাকে তুলে আনতে? তোর জন্যই তো বলেছিলাম। ওদের বাসায় তো চিত্রা আর ওর মা ছাড়া কেউ ছিল না তাহলে? চিত্রা ফোন করেছিল ওর বাবাকে। তুই বাধা দিসনি? বাধা কেন দিব? আকবর ছেলের উপর ক্ষুব্ধ হলেন। কিছুটা চিৎকার করে বললেন, আহাম্মক, তুই সোজা চিত্রাকে নিয়ে চলে আসবি। তা না করে ওই মেয়েকে ফোন করার জন্য সময় দিয়েছিস গাধা। একদম গাধা বলবা না।
মেরেছেটা কে তোরে? এমপির ছেলে তুষার। আর তুই চুপচাপ মাইর খেলি। পাল্টা দিতে পারিসনি। এমনি চাপাটা ব্যথা করছে, তার উপর কি নিজের মুখটাকে বিকৃতি করার জন্য যেচে নিজের উপর বিপদ ডেকে আনব নাকি? তুই চিত্রাকে চাস না তাহলে? মাইর গুথা খেয়ে চাই না। তুমি যদি পারো তাহলে এনে দাও। কুয়াশায় জড়ানো চারিপাশ। কুয়াশার জন্য সামনে থাকা কোনো কিছু দেখা যাচ্ছে না। সকালটা শুরু হয় এমন ঘন কুয়াশায়, প্রকোপ শীতে, আর দুপুর গড়াতে না গড়াতেই গরমের মাত্রা বাড়ে। আবার সন্ধ্যা হলে তাপমাত্রা স্বাভাবিকে চলে আসে। চিত্রা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ফজরের সময় উঠেছিল টাঙ্কির পানি, তখন বরফের মতো ঠান্ডা ছিল। সেই পানি দিয়ে অজু করতে গিয়েই শরীর জমে উঠেছিল ঠান্ডায়। অজু শেষে ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন পড়ে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ে। হঠাৎ বালিশের তলে থাকা ফোনটা বেজে উঠায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। ঘুম ঘুম চোখে বালিশের তলা থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে নেয়। বিয়ে করছো শুনলাম। কথাটা কর্ণকুহর হতেই সমস্ত ঘুম উবে যায় চিত্রার। কান থেকে ফোনটা সামনে এনে নম্বরটা দেখে নেয়। আজ 3টা বছর পর সেই চিরচেনা নম্বর থেকে ফোন এসেছে। একটা সময় এই নম্বর থেকে একটা ফোন পাওয়ার আশায় গভীর রাত অবধি জেগে থাকতে। আর আজ সময়ের ব্যবধানে সেই নম্বরের থেকে আসা ফোন কলটা হৃদয়টাকে বিষাদে রূপান্তরিত করছে। চোখ মুখ শক্ত করে চিত্রা জবাব দেয়, বিয়ের খবর যেহেতু শুনেছেন সেহেতু বিয়েটা আমি করছি, এটাই কি স্বাভাবিক নয়? অস্বাভাবিক লাগলো আমার কাছে। 3 বছরের মধ্যেই মুভ অন। হাউ? ঘৃণায় চিত্রার চোখ মুখ জ্বলতে শুরু করল। বিশ্রী রকমের ভাষাও মুখ থেকে বের হতে চাইল, কিন্তু পরক্ষণে নিজেকে সামাল দিয়ে শুধালে, আপনি যদি 3 বছর আগেই সব শেষ করে মুভ অন করতে পারেন তাহলে আমি কেন পারব না? আমার কি আপনার শোকে প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে উঠার কথা ছিল নাকি? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসল। হাসিটা চিত্রার শরীরে কাটার মতো বিঁধল। আমি তেমনটাই ভেবেছিলাম। যেই মেয়ে পাগলের ন্যায় আমায় ভালোবাসে সেই মেয়ে বিয়ে করবে ভাবনাতে আসেইনি। চিত্রা কথা শুনে তাচ্ছিল্যের সুরে বলে, ভালোবেসেছিলাম মানে অতীতে। আপনার মতো নিকৃষ্ট মানুষকে যে আমি ভালোবেসেছিলাম কথাটা মনে পড়লেই রাগ হয় প্রচণ্ড নিজের উপর। এখন কি ভালোবাসো না? জীবনে সব চাইতে যদি বেশি ঘৃণা কাউকে করি সেটা আপনি। হাস্যকর। চিত্রা বিয়ে করে নিলেই কি তার জীবন থেকে রিয়াদ নামক নামটা মুছে যাবে? নো নেভার। আসছি আমি। সহ্য ক্ষমতা সাথে করে নিয়ে আসবেন। এবার কিন্তু চিত্রা সব করায় গণ্ডায় ফেরত দিবে। রিয়াদের সহ্য ক্ষমতা প্রচুর। দেখলে না তোমার ন্যাকা মামাতো বোনকে কি করে সহ্য করছি দিনের পর দিন। আপনার সাথে কথা বলার মতো রুচি নেই আমার। কথাটা বলে দুম করে ফোনটা কেটে দেয় চিত্রা। রাগে মাথার চুলগুলো দুহাত ধরে চেপে ধরে। এক দমকা হাওয়ার মতো এসেছিল এই রিয়াদ। আর জীবনের সব শান্তি সুখ অশান্তি অসুখে পরিণত করে দিয়েছে। এখন আবার যখন সব ভুলে নিজেকে নিয়ে ভাবছে তখন আবার নিজের অস্তিত্ব জানাতে চলে আসছে। কথায় আছে না, পৃথিবীর 96% মানুষই প্রথমে ভুল মানুষকেই ভালোবাসে। আমার জীবনের সব চাইতে বড় ভুল আপনি। প্রথম অনুভূতি ছিলেন আপনি আমার। আর আপনার থেকেই বাজে ভাবে ঠকে গেছি আমি। আপনাকে মানুষ বলতে রুচিতে বাধে আমার। আপনি মানুষরূপী অমানুষ। আপনার চোখের সামনেই এই চিত্রা সুখে শান্তিতে সংসার করবে। আপনি নিজেও চিনতে পারবেন না 3 বছর আগের চিত্রা আর এখনকার চিত্রার মধ্যে কত মিল অমিল। রাফি ভাই, কাল আপনি আমায় একটা কথা বলেছিলেন, উত্তরটা শুনবেন না? রাফি বাগানের দোলনায় বসে ফোন স্ক্রোল করছিল। পাশ থেকে তৃষার কথা শুনে পাশ ফিরে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি বলেছিলাম আমি? তৃষার হাস্যজল মুখটা মুহূর্তে চুপসে গেল।
ভুলে গেছেন কাল রাতে যে ড্রয়িং রুমে আমায় বললেন। রাফি তৃষার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে বলে, আমার ঠিক মনে পড়ছে না কি বলেছিলাম তোমায়। আচ্ছা, কি বলেছিলাম আমি তোমায়? তৃষ্ণা পারে না তো এবার কেঁদে দিতে। চোখে অলরেডি পানি এসে পড়েছে, এবার শুধু টুপ করে গাল বেয়ে পড়ার বাকি। গলা ধরা কণ্ঠে বলে উঠল, সত্যি মনে পড়ছে না? না। আপনি ভীষণ পচা রাফি ভাই। কথাটা বলে রাগে হনহন করতে করতে চলে গেল তৃষ্ণা। রাফি তৃষার যাওয়ার পানে তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠল। ভারী মজাই লাগছে তৃষ্ণাকে কনফিউজড রাগাতে। তুষারের মুখোমুখি বসে আছে আকবর। আকবরের চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরছে। তুষার সেদিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, চোখ মুখে ঠান্ডা জলটা ঢেলে দিন। বয়স হচ্ছে আপনার, অযথা এই সকল রাগ আমার সামনে বহিঃপ্রকাশ করবেন না। আকবরের চোখ মুখ শক্ত হয়ে আসল। হাত শক্ত করে বলল, সাহস হয় কি করে তোমার আমার ছেলেকে চর মারার? তুষারের কপালে দু ভাঁজ পড়ল। দাঁতে দাঁত চেপে বলল, আপনার ছেলের সাহস হয় কি করে চিত্রাকে স্পর্শ করার? ভদ্রতা শেখাতে পারেননি ছেলেকে? সরি, আপনার নিজেরই তো ভদ্রতা নেই, ছেলেকে কি শিক্ষা দিবেন? আকবর এবার হুঙ্কার দিয়ে বলে উঠে, মুখ সামলে কথা বলো তুষার। তুষার হাতে কলম ঘুরাতে ঘুরাতে বলে, গলার স্বর নিচু করুন। বয়সের জন্য খুব একটা ভালো না। থ্রেট দিচ্ছ? মোটেও না। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় ট্রাস্ট মি আমার নেই। আপনি আসতে পারেন। অপমান করছো। যার মান নেই তার আবার কিসের অপমান? যাই হোক, নিজে যেমন দয়া করে ছেলেকে তেমন বানাবেন না। ছেলে হারালে কিন্তু তার জন্য দায়ী থাকবেন আপনি। আকবর তেলেবেগুনে জ্বলে উঠল। তুষারের কেবিন থেকে হনহন করে বেরিয়ে গেল। আকবর এদিক দিয়েই যাচ্ছিলেন, সামনে তুষারের অফিসটা দেখে ভেতরে ঢুকেন ছেলেকে চর মারা নিয়ে কিছু কটাক্ষ শোনাতে। কিন্তু পারলেন আর কই, তুষারের কটাক্ষ কথা শুনে শরীরে জ্বালা ধরে গেল। রাতুল কেবলই অফিসের মধ্যে ঢুকছিল, আকস্মিক সামনে আকবরকে দেখে দৃষ্টি মাটিতে নিবন্ধন করে। এদের মতো কিডদের দৃষ্টি নিয়ে দেখা মানে নিজের দৃষ্টিকে কলুষিত করা। রাতুল আলগোছে আকবরকে পাশ কাটিয়ে চলে গেল। আকবর রাতুলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আকবরের মনে হল রাতুল তাকে যেন ইচ্ছে করে উপেক্ষা করে চলে গেল। রাতুল তুষার কেবিনে এসে গম্ভীর কণ্ঠে বলে, লোকটা এখানে এসেছিল কেন? তুষারের কাটকাট জবাব, যেচে অপমান হতে। অপমান বুঝে নাকি সে? রাতুলের বলা তাচ্ছিল্যের কথা শুনে তুষার আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ থেকে রাতুল নিজ থেকেই তুষারকে বলে, তুষার অধরার নম্বর হবে। তুষার ভ্রু কুঁচকায়। ওর নম্বর দিয়ে কি করবি? দরকার ছিল 01799। ধন্যবাদ। ভার্সিটি শেষে জাহাঙ্গীরনগরের পদ্মবিল পুকুরটার সামনে দাঁড়িয়ে আছে অধরা। তার এখন জীবনের একমাত্র লক্ষ্য পড়াশোনা। নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। কথাগুলো ভাবতেই হঠাৎ বেগে থাকা ফোনটা বেজে উঠে। অধরা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আননোন নম্বর। রিসিভ করবে কি করবে না এ নিয়ে দ্বিধায় রইল। ফোনটা কেটে যেতেই স্বস্তি পেল অধরা। স্বস্তিটা স্থায়ী হল না। ফোনটা দ্বিতীয়বার বেজে উঠল। অধরা মনে দ্বিধা সংশয় নিয়েই ফোনটা রিসিভ করল। ফোনের ওপায় থেকে ভেসে আসলো সুমধুর কণ্ঠে সালাম। অধরা সালামের জবাব দিল। ওপাশ থেকে ভেসে আসলো, আমি রাতুল বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ফ্রি আছেন? বাসায় ফিরবেন কখন? কালকের মতো হয়তো দেরি হতে পারে। কিন্তু কেন? আমি আসতাম তাহলে। আমি আসলে মাইন্ড করবেন?
আপনার সাথে আরেক কাপ চা খাওয়ার ইচ্ছে জাগছে। অধরা স্মিত হাসল। চশমাটা চোখ থেকে খুলে বলল, না, মাইন্ড করব না। তাহলে আসবো, অপেক্ষা করবেন? জি। আচ্ছা, রাখি তাহলে। রাতুল ফোন কেটে দিতেই অধরা ফোন ব্যাগে ভরে ফেলে পদ্মবিলের দিকে তাকিয়ে নিজের ডিপার্টমেন্টে চলে যায়। আজ এমন মন মরা কেন আপনি? কিছু হয়েছে? ভার্সিটি শেষে আজ তুষার এসেছে চিত্রাকে নিতে। তুষার এসে থেকেই খেয়াল করছে চিত্রার নীরবতা। সচরাচর তুষার চিত্রাকে নীরব খুব কম দেখেছে বললে ভুল হবে, নীরব থাকতেই দেখেনি। চিত্রা দৃষ্টি সামনে চলতে থাকা চলন্ত গাড়িগুলোর দিকে রেখে আনমনে বলে, আপনি আমার জীবনে আসতে দেরি করলেন কেন এমপি মশাই? 3টা বছর আগে দেখা দিলে কি খুব ক্ষতি হতো? তুষার আর চোখে তাকাল। চিত্রার আনমনে বলা কথাটায় কিছু একটা ছিল। গাড়িটা সাইডে পার্ক করে পূর্ণ দৃষ্টি চিত্রার পানে দেয়। চিত্রা হঠাৎ গাড়ি থামায়, হকচকিয়ে উঠে। তুষারের দিকে তাকাতেই দেখে তুষার তার দিকে তাকিয়ে আছে। তুষারের চোখের চাহনি শীতল। কি হয়েছে আপনার আজ? এমন নীরব নিস্তব্ধতা কেন? আপনার ওই চঞ্চল স্বভাবটা আমার যে বড্ড পছন্দের। কালকের ঘটনা নিয়ে দুশ্চিন্তা করছেন? তুষারের কথাগুলো চিত্রার হৃদয়ে বইতে থাকা অশান্ত ঝড়টাকে কিছুটা শান্ত করল। আশ্বস্ত ভরা দৃষ্টি নিয়ে তাকায়। যার মানে সে ওই বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে না। চিত্রা এদিক ওদিক তাকিয়ে মিহি কণ্ঠে বলে, একটু পানি হবে? খুব তেষ্টা পেয়েছে। তুষার গাড়িতে থাকা পানির বোতলটা বের করে। চিত্রার সামনে ধরতেই চিত্রা পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খায়। চিত্রার শরীর বেয়ে তরতর করে ঘাম ঝরছে, অথচ গাড়িতে এসি চলছে। তুষারের মোটেও ভালো লাগছে না। হৃদয় জুড়ে বইছে অশান্ত হাওয়া। চিত্রার বাহু চেপে চিত্রাকে নিজের কাছে এনে বলে, সমস্যাটা খুলে বলুন না। তুষারের অসহায়ত্ব ভরা কণ্ঠে বলা কথাটা শুনে চিত্রা কাপা কাপা গলায় বলে, আমাকে একটু জড়িয়ে ধরবেন এমপি মশাই? হৃদয়টায় খুব রক্তক্ষরণ হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণায়। নিঃশ্বাস মনে হয় থেমে যাবে। চিত্রা আর কিছু বলতে পারল না। তুষার শক্ত করে চিত্রাকে জড়িয়ে ধরল। চলবে। গল্প আমার শহরে তোমার আমন্ত্রণ 2, দ্বিতীয় পর্ব। লেখনীতে রাইহা জুবায়ের রিপ্তি।